আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় 12 নং লেকচারে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে 18 বছর বয়স কবিতা এবং সমাস। সমাস বড় একটা অংশ, আমরা পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে তোমরা জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছো। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি আজকের যে টপিকগুলো রেখেছি, যে 18 বছর বয়স কবিতা এবং সমাস, প্রতি বছর কিন্তু এই টপিক থেকে প্রশ্নগুলো এসে থাকে এবং কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ সবগুলো কিন্তু আজকের ক্লাসে ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তার আগে আজকের ক্লাসে যত টপিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমরা জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আর 1 মিনিটের মধ্যে মূল ক্লাসটি শুরু করব। তাহলে খেয়াল করো, আজকে আলোচ্য টপিক হচ্ছে 18 বছর বয়স কবিতা ও সমাস। সমাসের আমাদের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন দ্বন্দ্ব সমাস আছে, কর্মধারয় সমাস আছে, তৎপুরুষ সমাস আছে, অব্যয়ভাব সমাস আছে, বহুব্রীহি সমাস আছে, প্রাদি সমাস, নিত্য সমাস। আজকে আমরা প্রথম ভাগে রেখেছি 4টা এবং পরবর্তীতে আমরা 13 নং লেকচারে বাকি অংশটুকু পড়াবো। তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ এবং যে শিক্ষামূলক গ্রুপ রয়েছে সেখানে ক্লাসটি শেয়ার করে দাও। দেখো, আমাদের আজকে প্রথম প্রশ্নটি রেখেছি 18 বছর বয়স কবিতা থেকে। এই কবিতা থেকে লিখিত অংশ আসতে পারে। সেটা লিখিত অংশ রয়েছে ঢাবিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত অংশ থেকে প্রশ্ন আসবে। কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি আজকে এখানে লিখে দিব। এবং এর পাশাপাশি এই আমাদের বাংলা বিচিত্রা বইয়ে এখানে প্রতিটি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এবং বিরচনা অংশ দেওয়া রয়েছে। এবং এর পাশাপাশি তোমরা লিখিত অংশে ভালো করার জন্য আমাদের যে বইগুলো বাজারে প্রকাশিত হয়েছে সেগুলো অবশ্যই সংগ্রহ করে নিবে। তাহলে প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, 18 বছর বয়স কবিতার মূল সুর কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। একটু ঝটপট জানিয়ে দাও কি হবে। আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিব, তার আগে তোমরা একটু উত্তর করবা যে সঠিক উত্তর কি হবে। বলা হয়েছে, দেখো, যে 18 বছর বয়স কবিতার মূল সুর কি। এই কবিতাটির দুটি বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে ইতিবাচক দিক, মানে পজিটিভ দিক, একটা হচ্ছে ইতিবাচক, আর একটি হচ্ছে নেতিবাচক দিক, মানে খারাপ দিক। এই দুইটা দিক এখানে আলোচনা করা হয়েছে এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটি ইতিবাচক দিক এবং নিচের কোনটি নেতিবাচক দিক। খেয়াল করো, যদি বলা হয় অদম্য তারুণ্য শক্তি, অদম্য তারুণ্য শক্তি, এরপর থাকতে পারে আত্মপ্রত্যয়, কি থাকতে পারে? আত্মপ্রত্যয় থাকতে পারে, সাহসী থাকতে পারে, সাহসী। তারপরে দেখো নির্ভীক থাকতে পারে, নির্ভীক। তারপরে থাকতে পারে দৃঢ়চেতা। এইগুলো হচ্ছে এই কবিতার কি দিক? ইতিবাচক দিক সমূহ। কোন ধরনের? এটা হচ্ছে ইতিবাচক দিক সমূহ। তোমাদের ভুল যাক, তোমরা উত্তর করো। আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেব এবং এখান থেকে ঢাবিতে তো 2 বা 3 মার্ক কমন পাবে। এর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি ইচ্ছুক যারা আছো তারা আজকের ক্লাসটি থেকে কমপক্ষে 3 বা 4 মার্ক কমন, এবং সকল বিশ্ববিদ্যালয় মিলে এই সংখ্যাটা 10 ক্লাস যাবে। এরপরে যদি বলে নেতিবাচক দিক, মানে খারাপ দিক কোনগুলো, সেটা হতে পারে, দেখো, ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর। এরপর হতে পারে, দেখো, আঘাত, ভয়ঙ্কর, আঘাত। এরপর হতে পারে বেদনাগ্রস্ত, বেদনাগ্রস্ত হতে পারে। এরপর হতে পারে সর্বনাশের অভিঘাত, সর্বনাশের অভিঘাত। এইগুলো হচ্ছে এই কবিতার নেতিবাচক দিক। এখানে বলেছিল যে কবিতার মূল সুরটা কি। তাহলে মূল সুরটা কি হবে একটু জানাও তোমরা। অনেকেই সি উত্তর করেছো। দেখো, আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। সঠিক উত্তর হবে অদম্য তারুণ্য শক্তি। কি হবে? অদম্য তারুণ্য শক্তি। সঠিক উত্তর হচ্ছে গ।
আজকের ক্লাসের পিডিএফ কারা পাবে? যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং 5 জন করে বন্ধুকে মেনশন করে জিলানি হাসান জয় আইডিতে জানালে আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে। আমরা 136 জন যুক্ত হয়েছি। পরের প্রশ্নটি বলো, 18 বছর বয়স কবিতাটির স্থবক সংখ্যা কয়টি? কয়টি স্থবক সংখ্যা? লাইনও আসতে পারে, স্থবক আসতে পারে, এবং একটা লাইন দিয়ে তোমাকে বলতে পারে এর পরের পংক্তি কি, বা পরের চরণ কি, বা পরের লাইন কি। এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আজকের ক্লাসে যত টপিক এবং গুরুত্বপূর্ণ দেখবা অনেক শর্ট টেকনিক রয়েছে, কৌশল রয়েছে, সবগুলো হচ্ছে আমরা এই যে বাংলা বিচিত্র বই থেকে কিন্তু রেখেছি। এই বইয়ের মধ্যে সকল গদ্য পদ্য নাটক উপন্যাস এবং বিগত বছরের যে প্রশ্ন, এবং আমরা স্টার চিহ্ন দিয়ে রেখেছি যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কমন পেতে অবশ্যই বাংলা বিচিত্র বইটি তোমাদের সাথে রাখবে, পড়ার টেবিলে রাখবে। তারপরের অংশটুকু দেখো, তাহলে বলো যে এই কবিতার স্থবক সংখ্যা কয়টি? 6, 8, 10 নাকি 12? এই কবিতার স্থবক সংখ্যা কয়টি? একটু ঝটপট জানাও। 6, 6, 8। সারফিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে মিলিয়ে নাও, সঠিক উত্তর দেখো এখানে কত হবে? 8টি হবে। আর লাইন কতটি একটু জানাও তো। এই 18 বছর বয়স কবিতার লাইন কতটি সেটা একটু জানাও। এরপরে দেখো, ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি পাবে। ছাড়পত্র এই কাব্যগ্রন্থটি কার লেখা? দেখো এই প্রশ্নটা গতবারও এসেছে, ঘুম নেই। এরপর আরেকটি ছিল পূর্বাভাস, ঘুম নেই, পূর্বাভাস। তারপর হতে পারে দেখো মিঠে করা আসতে পারে, মিঠে করা। তারপর আসতে পারে হরতাল, হরতাল, অভিযান। এখান থেকে যে কোনো একটা দিয়ে তোমাকে বলতে পারে এটা কার সাহিত্যকর্ম। বা যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার শর্ট কোশ্চেন আসে, মানে এক কথায় প্রকাশ টাইপের এই ধরনের প্রশ্ন আসে, এটা আসতেই পারে যে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, হরতাল, অভিযান, এটা কার সাহিত্যকর্ম, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে আরেকটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, আমরা আজকে সমাস টপিকটা করব। তাহলে খেয়াল করো, এই হরতাল যদি বলা হয় হরতাল, এটা কোন সমাস? মনে রাখবা হরতাল এটা হচ্ছে তালের অভাব হবে। কি হবে? তালের অভাব। এটি হচ্ছে অব্যয়ভাব সমাস হবে। কি হবে? অব্যয়ভাব সমাস। যেমন আমরা করি আলুনি, আলুনি এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হয় কি? নুনের অভাব। অর্থাৎ অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়ে থাকে। অভাব অর্থে কোন সমাস হয়ে থাকে? অব্যয়ভাব সমাস হয়ে থাকে। তাহলে খেয়াল করো, ক্লাসের বাইরে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো রাখছি, আর জাস্ট যে টপিকগুলো পড়াচ্ছি সেটা হচ্ছে এই বাংলা বিচিত্রা বই থেকে তোমরা প্র্যাকটিস করবা। তাহলে ছাড়পত্র এটা কি হবে বলতো? যে সুকান্ত ভট্টাচার্য, এটা মনে রাখবে, সুকান্ত ভট্টাচার্য। এবং এর পাশাপাশি প্রশ্ন আসতে পারে কিশোর কবি বলা হয় কাকে? কিশোর কবি একটু জানাও তো, কিশোর কবি বলা হয় কাকে? তারপর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান এবং কোথায় মারা যান? 1947 সালের খুব সম্ভবত 12 মে যাদবপুর টিবি হাসপাতালে তিনি মারা যান। এটা মনে রাখবা। হ্যাঁ, সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য এবং কিশোর কবি, এটা একটু মনে রাখবা। এর পাশাপাশি দেখো এখানে তো শামসুর রহমান, এটা তো তোমার সঠিক উত্তর হবে না, কিন্তু শামসুর রহমান হবে, এটা মনে রাখবা। রহমান অপশনে থাকতে পারে, কিন্তু রহমান না, সেটা রাহমান হবে। এরপরের প্রশ্নটি দেখো, এ বয়সে প্রাণ ড্যাশ, এই যে শূন্যস্থান টাইপেরও কিন্তু প্রশ্নে আসতে পারে। অর্থাৎ বিশেষ করে বিদ্রোহী কবিতা, 18 বছর বয়স কবিতা, প্রতিদান কবিতা, সোনাত্তরী, এইখান থেকে তোমাদের প্রশ্নগুলো সেট হতে পারে। পূর্বের প্রশ্নেও বিশ্লেষণের আলোকে বললাম আর কি, একটা লাইন উঠিয়ে দিয়ে বলতে পারে পরের লাইনটা কি। এই ধরনের প্রশ্ন আসতে পারে সোনাত্তরী কবিতা থেকে এবং প্রতিদান কবিতা থেকে। সেটা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতবার এসেছে। আর যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন। শূন্যস্থান টাইপের প্রশ্ন দেখো ঢাবিতেও এসেছে যে এ বয়সে প্রাণটা কেমন হয়? তীব্র ও খরতর, তীব্র ও ভয়ঙ্কর, নাকি হচ্ছে তীব্র আর প্রখর? কি হবে বলো? একটু ঝটপট জানাও।
এবং এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো তীব্র এটা হচ্ছে বানান, এই তীব্র এটি বানান, এর উচ্চারণ কি হবে বলো। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে প্রশ্নটি এসেছে। খেয়াল করো, আজকে তো 12 নং লেকচারে ক্লাস হচ্ছে, এর পাশাপাশি যে আরো 11টি লেকচারে ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, সেগুলো কোথায় পাবা সেটা আমাদের জয়কলি একাডেমি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও পেতে পারো। আর পিডিএফ গুলো জিলানি স্যার পেজে তোমরা পেয়ে যাবা, তোমাদের সুবিধার্থে আমি এখানে পোস্ট করে রেখেছি, আজকের ক্লাসেরটাও পোস্ট করে রাখবো জিলানি স্যার পেজে। এখন খেয়াল করো, তীব্র এটি বানান, এর উচ্চারণ কি হবে মনে রাখবা। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এই যে দীর্ঘ ইকারের ব্যবহার নেই, এই যে দীর্ঘকার বা দীর্ঘ ইকার এটার কোনো ব্যবহার নেই। সেক্ষেত্রে কি হবে বলো তো, এখানে রস্যকার হবে, আর এখানে কি হবে রস্যইকার হবে। তাহলে এখানে খেয়াল করো, যেহেতু তীব্র বানান, এখানে কি আছে বলো তো, দীর্ঘ ইকার আছে, তাহলে দীর্ঘ ইকার হবে না, এখানে হবে রস্যইকার তীব। এবং মনে রাখবা উচ্চারণের ক্ষেত্রে যে বর্ণের সাথে হচ্ছে তোমার র ফলা থাকবে, ওই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হবে। আর দ্বিত্ব মানে কি বলতো, দুই। তাহলে র ফলা কার সঙ্গে আছে, বয়ের সঙ্গে, ব কয়বার হবে, দুইবার। তাহলে এখানে কি হবে, তীব। এবার খেয়াল করো, আমরা হর্ষ চিহ্ন কোথায় বসাবো, যেখানে থামবে এবং কোনো কার থাকবে না সেখানে হর্ষ চিহ্ন। তাহলে বয়ের সাথে দেখো কোনো কার নাই এবং এখানে থেমেছে তীব, আর বাকি হবে কি বলতো, ব্রো, তীব ব্রো। এটি হচ্ছে তোমার উচ্চারণ, আর এটি হচ্ছে বানান। ক্লিয়ার? আমরা 151 জন যুক্ত হয়েছি, প্রত্যেকেই শেয়ার করে রাখো, যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং 10 জন বন্ধুকে মেনশন করবে, প্রাইজ মানি থাকছে তোমাদের জন্য। তাহলে সঠিক উত্তর দেখো কি হবে, তীব্র আর প্রখর হবে। কি হবে, তীব্র আর প্রখর, তীব্র আর কি হবে, প্রখর হবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়বে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত, এখানে আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেই পাবে, এবং চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এখানে, মিলিয়ে নিও পরীক্ষার পরে, কারণ প্রতি বছর এই প্রশ্নটা আসে, এই জন্যই বললাম আর কি। বলো কি হবে, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত, অক্ষর নাকি পয়ার, কোনটি হবে? আমি অনেক অসুস্থ, 2 দিন আগেও 102 জ্বর ছিল আর কি, তারপর তোমাদের ক্লাস নিতে হচ্ছে আর কি। বলো, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত, স্বরবৃত্ত, মাত্রা, অক্ষরবৃত্ত নাকি পয়ার, কি হবে? মিলিয়ে নাও, সঠিক উত্তর দেখো এখানে কি হবে, মাত্রাবৃত্ত হবে। কি হবে, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরের প্রশ্নটি, এদেশের বুকে 18 অশোক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। পূর্বেই বলেছি এই কবিতার দুইটি বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক কোনগুলো, যেমন অদম্য তারুণ্য শক্তি, নির্ভীক, দৃঢ়চেতা, সাহসী, আত্মপ্রত্যয়, এগুলো ইতিবাচক দিক, পজিটিভ দিক। আর নেতিবাচক কোনগুলো, ভয়ঙ্কর, আঘাত, বেদনাগ্রস্ত, সর্বনাশের অভিঘাত, এগুলো হচ্ছে নেতিবাচক দিক, মানে খারাপ দিক। তাহলে এখানে খেয়াল করো, সোমায়া জাহান, আমি অতিরিক্ত কমেন্ট পড়ে মানে সময়টা নষ্ট করি না, ওই সময়টুকু আমি পড়ানোর চেষ্টা করি, আমার ক্লাসে ওইভাবে আমি অত কমেন্ট পড়ি না আর কি। তাহলে দেখো এটা কি হবে, এদেশের বুকে 18 অশোক নেমে, মানে একটা ভালো বৈশিষ্ট্যর কথা এখানে বলা হচ্ছে, সেক্ষেত্রে ইতিবাচক আছে, তারুণ্য আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে বলো? তাহলে দেখো সঠিক উত্তর আমি আবারও বলছি, মিলিয়ে নাও, ইতিবাচক দিক। এটা কি বলতো, ইতিবাচক দিক। এবং তারুণ্য শক্তিকে জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে ধরা হয়েছে, জাতীয় জীবনের চালিকা শক্তি, জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে, এটা মনে রাখবা, চালিকা শক্তি হিসেবে এখানে ধরা হয়েছে। তোমরা ক্লাসের পিডিএফ কোথায় পাবে, আর দেখো আমি পেজ থেকে মেনশন করে দিয়েছি, জিলানি স্যার পেজে, এখানে পেয়ে যাবে। এবার বলো, সুকান্ত ভট্টাচার্য কোন গোষ্ঠীর সব কয়টি গ্রন্থের রচয়িতা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, গত বছরে এসেছে এবং বারবার এই প্রশ্নটি এসেই থাকে আর কি। বলো, ঢাকা, গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে ভর্তি সার্কুলার
সেটা প্রকাশিত হয়েছে। তোমরা সবকিছু যাচাই বাছাই করেই কিন্তু তোমরা আবেদন করবে এবং চান্স পেতে হলে প্রতিটা মুহূর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা সেকেন্ড তোমাদের জন্য মানে গোল্ডেন একটা মোমেন্ট। তুমি এখন যেভাবে নিজেকে তৈরি করবা, আগামী তোমার জীবনটা কিন্তু সেইভাবেই সেই দিকেই কিন্তু তোমার পরিচালিত হতে যাচ্ছে। সুতরাং প্রতিটা সময় তুমি একেবারে সদ্ব্যবহার করবা। খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সব কয়টি গ্রন্থের রচনা? সেক্ষেত্রে হবে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা। কি হবে? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা। এবং এর পাশাপাশি আরেকটা মনে রাখবা, তিনি আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। কে করেন? এই সুকান্ত ভট্টাচার্য। আর এর পাশাপাশি ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা। আরেকটা কি আছে বলো? তার দুইটা, একটা আছে হরতাল, আর একটা আছে অভিযান। এইগুলো হচ্ছে কার? এই সুকান্ত ভট্টাচার্যের। খুবই গুরুত্বপূর্ণ, এখানে 7 স্টার দিয়ে রাখছি। পরের প্রশ্নটি, 18 বছর বয়স কবিতাটি রচিত হয়েছে কোন বিষয়কে বা কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে বা হচ্ছে কেন্দ্র করে? একটু জানাও। অনেকে উত্তর করেছে 7 ক, ধন্যবাদ তোমাদের। এবার 8 কি হবে বলো? যে এই কবিতাটি রচিত হয়েছে কোন বিষয়কে কেন্দ্র করে? সেটা ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির জন্য, দারিদ্র অবসানের জন্য, সুপুরুষ হয়ে ওঠার জন্য, নাকি পাপ বোধ থেকে মানুষের মুক্তির জন্য? বলো, সহজ প্রশ্ন এটি। তাহলা জুবাইর, ইসিসি পাবনা ব্রাঞ্চ থেকে ধন্যবাদ তোমাকে। দেখা হচ্ছে আগামীকাল। একটু উত্তর করো, ঝটপট উত্তর করো যে সঠিক উত্তর কি হবে। এবং যারা এখন যে 140 জন আছো, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, একটা করে কমেন্ট করবা, একটা করে রিয়াক্ট দাও। দেখো, তোমাদের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, অসুস্থ থেকেও তোমাদের ক্লাস নিতে হচ্ছে, এবং ফ্রি মানে অনেক পেইড ব্যাচে কিন্তু এত তথ্যবহুল ক্লাস তুমি পাবে না। আমি তোমাকে মানে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে তুমি নিজেই যাচাই করো। একটু পরে তো সমাজ করাবো, কতটা বেসিক থেকে তোমাকে একেবারে শেষ পর্যন্ত করাবো, জাস্ট ওয়েট করো। সঠিক উত্তর দেখো কি হবে? ক হবে। ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির জন্য হচ্ছে মানে এই বিষয়কে কেন্দ্র করে হচ্ছে কবিতাটি রচিত হয়েছে। পরের প্রশ্নটি, 18 বছর বয়স কবিতাটির মর্ম কথা। কে ধরনের প্রশ্ন সাধারণত তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবে, তারপর হচ্ছে তুমি দেখো জিএসটিতে পেতে পারো এই ধরনের প্রশ্ন, এবং ঢাবিতে যে রিটেনে তুমি এই ধরনের প্রশ্ন পেতে পারো। মানে একটা লাইন উঠিয়ে দিয়ে সেটা তোমাকে সপ্রসঙ্গ ব্যাখ্যা করতে বলতে পারে। সপ্রসঙ্গ, এখন দেখবা অনেক সপ্রসঙ্গ ব্যাখ্যা করতে তোমাকে বলতে পারে আর কি। লিখিত বই এই ধরনের একটা কথা আছে, সপ্রসঙ্গ। অনেকে না বুঝে এটা ভাব সম্ভাষণ হিসেবে লেখো, না এটা না। অর্থাৎ যে লাইনটি তোমাকে দিবে তার যে অন্তর্নিহিত বা তাৎপর্যময় যে কথাগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে। তাহলে এখানে খেয়াল করো, 18 বছর বয়স কবিতাটির মর্ম কথা হচ্ছে, জানাও। 9 সি বলেছো, ধন্যবাদ। অনেকে উত্তর করেছো, এমডি সালাম, বৃষ্টি, শাহিনা, তারপরে আয়াত। হ্যাঁ, সঠিক উত্তর হবে গ, নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। এখন আরেকটা বিষয় এখানে মনে রাখবা, এটা হচ্ছে জয়ধ্বনি। এর উচ্চারণটা কি হবে বলতো? জয়ধ্বনি হবে। এইভাবে তোমার প্রতিটা ভেঙে ভেঙে পড়তে হবে। এটা কি হবে বলতো? উচ্চারণ জয়ধ্বনি হবে। কি হবে? জয়ধ্বনি। যুক্তবর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে তুমি বিযুক্ত অবস্থায় লিখবে, এবং ব ফলা যেহেতু মাঝে রয়েছে সেক্ষেত্রে উচ্চারণটা হবে না। এর পাশাপাশি দেখো, গতবার এই প্রশ্নটি অনেকবার এসেছে, যেমন নিচের কোন শব্দের বানানের উচ্চারণটিতে ব ফলা বহাল রয়েছে? সেটা দেখো, উদ্বেগ ছিল। কি ছিল? উদ্বেগ। এই বানানটা, এটাই ব ফলাটা তোমার বহাল ছিল, উদ্বেগ। এটি মনে রাখবা। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে গ হবে। পরের প্রশ্নটি, 18 বছর বয়সে কানে আসে কি? বলো, কানে কি আসে? দেখো, কানে তোমার হচ্ছে গুজবও আসতে পারে, মন্ত্রণা আসতে পারে, যন্ত্রণা তো আর কানে আসবে না, জয়ধ্বনি আসতে পারে। তাহলে দেখো, এই 4টা অপশনের মধ্যে 3টাই কিন্তু কাছাকাছি উত্তর হিসেবে আছে, কিন্তু ওই কবিতা অনুসারে কি হবে সেটা তোমাকে বলতে হবে। বলো। রাকিবুল, ধন্যবাদ তোমাকে, রংপুরের ছেলে, খুবই অ্যাটেন্টিভ, প্রতিটা ক্লাস করে। আমি জাস্ট বলছি এই ক্লাসগুলো করতে থাকো তোমরা,
প্রতিটা ক্লাস করবা, এই 12টা ক্লাসই করবা এবং আমাদের বাংলা বিচিত্রা বইটি নাও। বিগত বছরে হিউজ পরিমাণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ওয়াইজ আমরা প্রশ্নটা ওইভাবে সিলেক্ট করে রাখছি, রিটেনও আছে, বিরোচনাও আছে। তোমার বাংলা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, সর্বোচ্চ মার্ক তুমি পাবে। তাহলে 10-এর সঠিক উত্তর দেখো কি হবে, 18 বছর বয়সে কানে আসে কত, কি হবে, মন্ত্রণা হবে, কি হবে, মন্ত্রণা। এবং এখানে মধ্যাহ্ন ন আছে, এটা একটু মনে রাখবা। পরের প্রশ্নটি, এদেশের বুকে 18 অশোক নেমে, এ পংক্তিটিতে 18 শব্দটির আলংকারিক অর্থ কি? আলংকারিক তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে অর্থাৎ পদ প্রকরণ যেটা করেছো পার্টস অফ স্পিচ, সেখানে তোমাদের আবেগ শব্দের মধ্যে যে আলংকারিক আবেগ আছে, কি বলতো, আলংকারিক আবেগ আছে। ওই যে বলে না, যেমন ছেলে মেয়ে হচ্ছে রিলেশন করেছে এবং হচ্ছে মেয়ের বাসা থেকে হঠাৎ করে বলছে তোমাকে বিয়ে দিয়ে দিব, বাসা থেকে বলছে। তখন মেয়ে বলছে আম্মু আমি একটু মানে বান্ধবীদের সাথে দেখা করে আসি। তখন মানে দেখা করা মানে উদ্দেশ্যটা ছিল ওই মানে তার প্রিয়জনের সাথে। এখন মেয়েটি ছেলেকে বলছে যে দেখো আমার তো বাসা থেকে বিয়ে দিয়ে দিবে, তাহলে কি করা যায়, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। তখন এই কথা শুনে ছেলেটি কি বলল, দূর পাগল, এসব কথা কি বলতে আছে। এই যে দেখো দূর পাগল বললাম, কি বললাম, দূর পাগল। তোমাকে এমন একটা বাক্য দিয়ে বলতে পারে এটা কোন ধরনের আবেগ। তারপরে দেখো বলছে যে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এই কথা শোনার পর মেয়েটি বলল জাগগে জাগ, ওসব কথা এখন রাখো। তাহলে লিখে দেখো এই যে জাগগে জাগ, তারপর হচ্ছে দূর পাগল, এগুলো হচ্ছে কি আলংকারিক আবেগ হবে, কি হবে, অলংকারিক আবেগ। এটা মনে রাখবা, যেহেতু সামনে এসেছে এই জন্য আলোচনা করে দিলাম আর কি। 18 বছর বয়স কবিতার এই যে 18 শব্দটির আলংকারিক অর্থ হচ্ছে তারুণ্য। কি বলতো, তারুণ্য। এই বয়সে তরুণ তরুণীদের সামনে যখন যদি কোনো অন্যায় হয়, অবিচার হয়, তাহলে দেখবা এরা হচ্ছে মানে ঝাঁপিয়ে পড়বে অন্যায় প্রতিরোধ করতে। যেমন আমরা দেখেছি, হ্যাঁ বাংলা দেয়া যায়, নাহিয়ান নাজমিম, এটা তো হলো। এবার বলো, একই প্রশ্ন দেখো কয় ভাবে আসতে পারে। আবার খেয়াল করো, একই লাইনটি এখানে বলেছে 18, এর আলংকারিক অর্থ কি, সেটা হচ্ছে তারুণ্য। এবার খেয়াল করো বলেছে কি, এই যে এদেশের বুকে 18 অশোক নেমে, এখানে 18 শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো একই প্রশ্নে কয় ভাবে, একটা লাইন দিয়ে কত ভাবে প্রশ্ন করা যায়। এবং এইভাবে তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলো এসে থাকে বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু সেইভাবে সাজিয়ে রাখছি। এজন্য প্রত্যেকে যারা এখনো সংগ্রহ করনি নতুন সংস্করণের বই অবশ্যই সংগ্রহ করবা। 560 টাকা তোমার মানে সেরা কিছু এনে দিবে আর কি। তাহলে সঠিক উত্তর দেখো 12 সঠিক উত্তর হবে নতুন জীবন রচনার স্বপ্ন হবে, নতুন জীবন রচনার স্বপ্ন। পরের প্রশ্নটি, বাংলা সাহিত্যে কিশোর কবি বলা হয় কাকে? কিশোর কবি বলা হয় কাকে? তোমাদের পত্র পত্রিকা থেকে প্রশ্ন আসে, এরপর হচ্ছে দেখো ছদ্মনাম থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে যেমন গতবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল ভানু সিংহ, এটা কার হচ্ছে ছদ্মনাম, এই ধরনের প্রশ্ন একটা এসেছিল, ভানু সিংহ। নোমান জানিয়েছো, রাহাত, আজকে অনেক মানে ছেলেরা আর কি সঠিক উত্তর দিচ্ছে, খুবই ভালো লাগছে, কারণ মেয়েদেরই আধিপত্য বেশি পাওয়া যায় ক্লাসে। কিশোর কবি বলা হয়, তাহলে দেখো কি হবে, যে সুকান্ত ভট্টাচার্য হবে, কি হবে, সুকান্ত ভট্টাচার্য। পরের প্রশ্নটি দেখো, পদাঘাতে, পদাঘাতে মানে কি বলতো, পায়ের আঘাতে, পদাঘাতে চাই ভাঙতে ড্যাশ। তাহলে পায়ের আঘাতে এই যে 18 বছর বয়সের যে তরুণ তরুণী আছে তারা হচ্ছে, হ্যাঁ নোমান অবশ্যই, চিনবো না কেন। তাহলে দেখো পদাঘাতে মানে পায়ের আঘাতে চাই ভাঙতে ড্যাশ, কি হবে, কঠিন বাধা, শক্ত বাধা নাকি পাথর বাধা। মানে এই বয়সের তরুণ তরুণীর সামনে যদি তোমার পাথর সম বাধাও থাকে, সেটা তারা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়, সেটাই বলা হয়েছে এখানে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে, এই যে এমডি সালাম ও সবার আগে সঠিক উত্তর করছে, ভালো একটা জায়গায় তুমি টপ পজিশন করবা, দোয়া ও শুভকামনা রইল বাকিদের জন্য। তাহলে পদাঘাতে পায়ের আঘাতে কি বলতো, এই যে পাথর বাঁধা সমতায় সে হচ্ছে ভাঙতে চাই। পরের প্রশ্নটি দেখো, আকাল কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকাল, এই যে হাজী দানেশ আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, সিএসটি আছে, তারপর নার্সিং এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো সঠিক উত্তর কি হবে এখানে,
সঠিক উত্তর দেখো, আকালে কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য হবে। তোমরা যারা আছো আমাকে জাস্ট আর 1 ঘন্টা সময় দাও, সমাস নিয়ে তোমাদের আর মানে দ্বিতীয়বার ভাবতে হবে না। এবং সমাজ থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা করে প্রশ্ন থাকবেই থাকবে। এবং হুবহু যদি কমন পেতে চাও, মানে ক্লাস থেকে এবং আমাদের বই থেকে দুইটা মিলেই পেয়ে যাবে। ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হবে। এর পরের প্রশ্নই দেখো, অর্থাৎ প্রতি বছর যে কমনের হারটা দেখো, এখানে বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জয়কলি, জিকে আছে এবং রিটেনে কিন্তু অনেকেই মানে 1 মার্ক বা পয়েন্ট তোমার হচ্ছে 2050 এর জন্য কিন্তু তোমার হচ্ছে চান্স পায় না। সেক্ষেত্রে এখনই তুমি এই লিখিত অংশ, সময় তো নাই বেশি তাই না, লিখিত যে বইগুলো রয়েছে নতুন সংস্করণে সংগ্রহ করে নাও এবং বাসায় পড়তে থাকো। এবং আমরা তো ক্লাস নিচ্ছি আর কি। এখন আমরা সমাস নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমরা একটু জানিয়ে দাও সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ কি একটু জানাও। আমি বেসিক থেকেই আলোচনা করব, বলো। সমাস শব্দের অর্থ কি একটু ঝটপট জানাও। তাহলে দেখো, সমাস শব্দের অর্থ হতে পারে মিলন, হতে পারে সংগ্রহ, হতে পারে এক পদীকরণ, হতে পারে। তাহলে এখান থেকে আরেকটা বিষয় মনে রাখবা, সমাসে মিলন হয়। সমাসে মিলন হয় কার কার সাথে? সমাসে মিলন হয় হচ্ছে পদের। কার হয় বলতো? সমাসে মিলন হয় হচ্ছে পদের। আর সন্ধিতে মিলন হয়, মনে রাখবা, সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের। কার বলতো? ধ্বনি বা বর্ণের মিলন হয়। সমাসে মিলন হয় পদের, আর সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের মিলন হয়। এই বিষয়গুলো মনে রাখবে। এবার দেখো সমাসের বেসিক থেকে, এবং এই বেসিক থেকে তোমার গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, ডিইউতে প্রশ্ন এসেছে, সিইউতে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং অন্যান্য জায়গায় তো আসে, সেটা বললাম। দেখো, সমাসকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? সমযোগ, অসযোগ, এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমরা বিস্তারিত সব আলোচনা করব। এই অংশটুকু দেখো, সমসমান পদগুলো মিলে যে একটি পদ তৈরি হয়, এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, একবার হলেও পড়বা। তাহলে দেখো, এই যে সমসমান পদগুলো মিলে, আমি এটা আলোচনা করছি, এর ফাঁকে তোমরা একটু জানিয়ে দাও নতুন মানে সর্বশেষ ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী, নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুযায়ী সমাস কত প্রকার, এটা একটু জানাও। সমসমান পদ দেখো, যে যে পদে সমাস হয় তাকে সমসমান পদ বলে। খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি। যে যে পদে সমাস হয় তাকে বলা হয় সমসমান পদ বলা হয়। আর ব্যাস বাক্য কি? যে বাক্য সমসমান পদগুলো পরস্পর সম্পর্ক নিরূপণ করে, অথবা সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায়, এটা মনে রাখবা, যে সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় সেটা হচ্ছে কি বলতো? এই যে তোমার ব্যাস বাক্য হবে। এটা যদি আমি সিংহাসন, বলো সিংহাসন এটাকে কি বলা হয়? ব্যাস বাক্য বলা হয় নাকি হচ্ছে সমস্ত পদ বলা হয়? একটু জানাও তো। সিংহাসন একটু ঝটপট জানাও। সিংহাসন এটাকে কি ব্যাস বাক্য বলি আমরা নাকি সমস্ত পদ এটি, সেটা একটু জানাও। হ্যাঁ বৃষ্টি সরকার, তুমি প্রস্তুতি নিতে থাকো। সিংহাসন এটা দেখো কি হবে? ব্যাস বাক্যটা হবে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। খেয়াল করো এখানে এইগুলো আমাকে মানে আমাদেরকে সমাস করার আগে শুরুতে জানতে হবে। সিংহাসন এটা কি কি বলতে? এর নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। এরপর হতে পারে সমাসযুক্ত পদ, এগুলো নোট করবা। সমস্ত পদ, সমাসযুক্ত পদ। এরপরে হতে পারে দেখো সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ, বা আরেকটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাস বদ্ধ পদ। খেয়াল করো, তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, নার্সিং এর কেউ আসো, আমাকে একটু জানাও তো এখানে নার্সিং এর কেউ আসো কিনা, যে এই যে সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ, এটা মনে রাখবা। এই সমস্ত পদ নামে কিন্তু আমরা জানি, কিন্তু এই যে আরো যে 3টা নাম আছে অনেকেই আমরা জানি না। এবার দেখো এই অংশটুকুর নাম কি একটু জানাও তোমাকে। এই যে এইটুকুর নাম কি? এই যে সিংহ চিহ্নিত আসন লিখেছি, এটার নাম কি একটু জানাও।
সিংহ চিহ্নিত আসন যেটা লিখেছি এটার নাম কি একটু জানাও। এবং এর প্রথম অংশটিকে বলা হয় পূর্বপদ বলা হয়। কি বলা হয়? পূর্ব পদ বলা হয়। আর এই যে শেষ অংশটিকে বলা হয় পরপদ, পরপদ বলা হয়। আর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো? মধ্যপদ বলা হয়। কি হয়? মধ্যপদ। তাহলে এটা হচ্ছে সমস্ত পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, যে নামে আসুক না কেন উত্তর করবা। আর এটা দেখো সিংহ চিহ্নিত আসন, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। কি কি হবে বলো তো? ব্যাস বাক্য, বা হতে পারে বিগ্রহ বাক্য, বা হতে পারে কি সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বা কি বলতো? সমাস বাক্য। এই বিগ্রহ বাক্য নামে কিন্তু আমরা চিনি। এই অংশগুলো আমাদেরকে বেসিক, এগুলো খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। একটা এসএস নিয়ে আমাকে একটু জানাও। এবং এই যে বেসিক থেকে আমি আলোচনা করছি, তোমরা কতটুকু উপকৃত হচ্ছ সেটা একটু জানিয়ে দাও, আমাদের ভালো লাগবে। তোমাদের যদি একটু ন্যূনতম আমি শেখাতে পারি, অজানা তথ্য জানাইতে পারি, এটা খুবই ভালো লাগবে। অনেক ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ জানিয়েছো। দোয়া করবা যাতে আরো ভালো ভালো তোমাদের জন্য কিছু ভর দিতে পারি। পূর্বপদ পরপদ তো বললাম। আর উদ্দেশ্য দেখো, সমাস শব্দের অর্থ যে সংক্ষেপণ বলেছি, এখানে মধ্যাহ্ন ন হবে, এটা খেয়াল করবা। আর নতুন নতুন শব্দ গঠিত হয়, বা সমাজ ভাষাকে কি করে দেখো, শ্রুতি মধুর করে, বা প্রাঞ্জল করে, বা হচ্ছে গতিশীল করে। এগুলো হচ্ছে সমাসের কি বলতো তোমার উদ্দেশ্য। এবার আমি বলেছিলাম যে নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার? 4 প্রকার হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি, যারা পূর্বে কমেন্ট করনি এখন একটু করো। যে দ্বন্দ্ব সমাস, কর্মধারায় তৎপুরুষ, আর হচ্ছে কি বহুব্রীহি সমাস। গত বছর সমাজ থেকে যে প্রশ্নগুলো এসেছে ম্যাক্সিমাম হচ্ছে তৎপুরুষ সমাজ থেকে এসেছে। যেমন ছিল বৈষম্য বিরোধী, একটু জানাও তো। আমি তো বিস্তারিত সব আলোচনা করব, তোমরা একটু জানাও যে এই যে বৈষম্য বিরোধী, এটা হচ্ছে কোন সমাস? বৈষম্য বিরোধী। তারপর আছে দেখো এই যে গণ অভ্যুত্থান, মানে গত বছর যেটা এসেছে গত সেশনে, গণ অভ্যুত্থান। আর একটা ছিল দেখো ক্ষমতাচ্যুত, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ক্ষমতাচ্যুত। এইগুলো হচ্ছে তোমার গতবার তোমার সমাজ থেকে প্রশ্ন এসেছে। তাহলে এই যে বৈষম্য বিরোধী আছে, গণ অভ্যুত্থান, ক্ষমতাচ্যুত, এগুলো আমি ধাপে ধাপে কিন্তু সবগুলো করাবো, সাথেই থাকো আর কি। এবং পুরাতন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার? 6 প্রকার। নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে 4 প্রকার। সেটা কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারায় তৎপুরুষ, আর হচ্ছে কি বহুব্রীহি। এইখান থেকে প্রশ্ন আসে দেখো, উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এখান থেকে একটা আমার কমন পাবাই তুমি, আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবা। উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? একটু জানাও। এরপর যদি বলা হয় পূর্বপদ, পূর্বপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? পূর্বপদ। এরপর আছে তোমার হচ্ছে প্রথম পূর্বপদ বা পরপদ কোন পদেরই অর্থের প্রাধান্য পাবে না, তৃতীয় পদের বা অন্য পদের অর্থের প্রাধান্য পাবে, সেটা কোন সমাস? আর একটা আছে পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? এই যে অর্থের প্রাধান্য থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবাই। খেয়াল করো, উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটা মনে রাখবা দ্বন্দ্ব সমাসে। কোন সমাস? দ্বন্দ্ব। এবং দ্বন্দ্ব বানানে খেয়াল করবা, উভয় পাশে কি হবে? ব ফলা হবে। যেমন আমরা লিখি মা বাবা, মা পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, উভয় পদের অর্থের প্রাধান্য পায়, এখানে এটা দ্বন্দ্ব সমাস হবে। আর পূর্বপদের এটা হচ্ছে কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। কি হবে? এই অব্যয়ীভাব সমাস থেকে গত সেশন বাদে তার আগের পরপর 3টা বছরে কিন্তু ঢাবিতে প্রশ্ন এসেছে। এবং বিউপি, এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এইখানেও কিন্তু এই অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন আসে। এবার দেখো তৃতীয় পদ বা অন্য পদ প্রধান, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বা অন্য পদ প্রধান হবে। আর পরপদ, এই তিনটা, একটা হচ্ছে দ্বিগু, দ্বিগু সমাসে, একটা হচ্ছে কর্মধারায়, আর একটা হচ্ছে কি বলতো তৎপুরুষ। এই 3টা সমাসে পরপদ প্রধান। খেয়াল করো, আমরা যে কৃতকর্মগুলো করে থাকি, আমরা যে কাজকর্মগুলো করে থাকি, এর হিসাব আমরা কোথায় পাবো? পরকালে পাবো। এই জন্য মনে রাখবা, এই পরপদের কর্মধারায়, যে কর্মধারায় সমাসের কোন পদ প্রধান? পরপদ প্রধান। কি হবে? পরপদ প্রধান।
প্রত্যেকে এইগুলো কিন্তু নোট করবা, যেগুলো আমি এই যে 7 স্টার বা 100% দিয়ে রাখছি। কেন দিচ্ছি জানো? এইগুলো নিয়ে আমাদের সবসময় উঠা বসা, এই কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্নগুলো আসে, মানে আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে কিন্তু তোমাদেরকে এই আউটপুটগুলো দিচ্ছি আর কি। এবং সবগুলো বিস্তারিতভাবে আমাদের বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু সাজানো আছে। এই যে দেখো, তাহলে দ্বন্দ্ব সমাসে কি হবে বলো তো? উভয় পদ প্রধান, অব্যয়ভাব সমাসে পূর্বপদ, আর কর্মধারায় তৎপুরুষার দ্বিগু, এই তিনটা সমাসের পরপদ প্রধান হবে। আর পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য পাবে না, তৃতীয় একটা পদ আসবে, সেই পদের অর্থের প্রাধান্য পাবে, সেটা হচ্ছে বহুব্রীহি। এই বহুব্রীহি নিজেই হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেই কি সমাস বলো তো? বহুব্রীহি সমাস। অনেক ভালো লাগতেছে বাইজিৎ, ধন্যবাদ তোমাকে। এবার দেখো আমরা দ্বন্দ্ব সমাস করব। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ রয়েছে, হিউজ পরিমাণ উদাহরণ রয়েছে, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসেছে, সেগুলো আমি এখানে উদাহরণ হিসেবে রেখেছি। দেখো, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। যেমন প্রশ্ন আসতে পারে মা বাবা, মা বাবা কোন সমাস? তাহলে দেখো, মা এটা পূর্বপদ, বাবা হচ্ছে কি বলতো? পরপদ। এখন তোমাকে জানতে হবে এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কি কি থাকে। এবং থাকতে পারে, একটু কমেন্টে লেখো, এবং থাকতে পারে, আর থাকতে পারে, এবং আর, ও থাকতে পারে, বা হাইফেন থাকতে পারে। এগুলো হচ্ছে ব্যাস বাক্যে, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এগুলো থাকতে পারে। কি কি বলতো? এবং থাকতে পারে, আর থাকতে পারে, ও থাকতে পারে। বিপ্লব রয়, ধন্যবাদ। প্রত্যেকে একটু কমেন্টে লেখো, এবং আর, ও, হাইফেন, এগুলো হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে থাকতে পারে। তোমার প্রশ্ন আসবে যে স্বর্গ নরক এটা কোন সমাস? তাহলে স্বর্গ হচ্ছে পূর্বপদ, নরক হচ্ছে পরপদ। তাহলে দেখো এর ব্যাস বাক্য কি হবে? স্বর্গ নরক, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস হচ্ছে। এরপরে আরো উদাহরণ আছে, দেখো যে জমা খরচ, তারপর আছে দেখো যে ভালো মন্দ, এগুলো বা দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ রয়েছে, যে হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস, এটা সমার্থক দ্বন্দ্ব। তারপরে যদি বলে বিপরীত অর্থ, সেটা কোনটি? যে দেখো ভালোর বিপরীত হচ্ছে মন্দ। এরপরে দেখো যদি বলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? বিরোধার্থক, এটা পরীক্ষায় বেশি আসে। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস নিচের কোনটি? তাহলে মনে রাখবা, এই যে দা কুমড়া আছে, কি আছে? দা কুমড়া আছে, এদের মধ্যে সম্পর্কটা কি বলতো? বিরোধার্থক। এরপরে দেখো আছে ওহি নকুল আছে, ওহি নকুল, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে। ওহি মানে কি বলতো? এই যে সাপ, আর নকুল হচ্ছে বেজি। বলতো সাপ আর বেজির মধ্যে এই সম্পর্কটা কি বলতো? সাপ আর বেজির মধ্যে সম্পর্কটা কি হবে? সেটা হচ্ছে তাদের মধ্যে বিরোধ সম্পর্ক। কি বলতো? বিরোধ, এটা হবে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। আমার নাম জিলানি হোসাইন জয়। দেখো, এই যে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে রাখছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা, এবং এই সবগুলো আমাদের বাংলা বিচিত্রা বই থেকে আমি নিয়েছি। মিলনার্থক শব্দযোগে দেখো মা বাপ বা মা বাবা, তারপরে দেখো যে চা বিস্কুট, জিন পরি, মাতা পিতা, মাসি পিসি, এগুলো তোমার সব কি হবে বলতো? যে মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। বিরোধার্থকটা পরীক্ষায় বেশি এসে থাকে, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি। দেখো দা কুমড়া, এদের মধ্যে সম্পর্কটা কি বলতো? এই যে বিরোধার্থক। অহিনকুল, আকাশ পাতাল, স্বর্গ নরক, এগুলো তোমার কি হবে বলতো? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। প্রশ্নটা এমন আসতে পারে যে নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস? সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, খেয়াল করো। এই যে হাট বাজার, এরপর হতে পারে যে তোমার হে মোল্লা মৌলবী, এইগুলো। তারপরে দ্বন্দ্ব সমাসে আরো কিছু উদাহরণ আছে, দেখো এই যে অহর্নিশ, এর ব্যাস বাক্য হবে, এইগুলো তোমাদের প্রশ্নে থাকবে যে অহর্নিশ কোন সমাস? এটা হচ্ছে সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে? অহ ও নিশা। হিতাহিত কোন সমাস? হিত ও অহিত। ভালো মন্দ, ভালো ও মন্দ, এটি হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস হবে। কি হবে? দ্বন্দ্ব সমাস। এবার দেখো অলুক দ্বন্দ্ব, এই যে তোমরা তৎপুরুষ সমাস করার ক্ষেত্রে এবং কারক বিভক্তি করার ক্ষেত্রে এখানে বিভক্তি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মনে রাখবা, অলুক দ্বন্দ্ব সমাস যখন তোমার সামনে আসবে, যেখানে কোনো বিভক্তি লোপ পাবে না, সেটি হবে অলুক দ্বন্দ্ব। কি বললাম? যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে কি বলা হয় বলতো? অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন আমি যদি এখানে লিখি হাত, এর সঙ্গে যদি একটা বিভক্তি যুক্ত হয় এ, তাহলে সেটা কি হবে বলতো? হাতে, এটা হচ্ছে বিভক্তি। অর্থাৎ যেখানে বিভক্তি লোপ পাবে না সেটা হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব। খেয়াল করো, এই যে হাতে কলমে, এটা তোমার প্রশ্নে থাকবে যে হাতে কলমে কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্যটা কি হবে? হাতে ও কলমে। আমরা একটু আগেই শিখেছি যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং থাকতে পারে, আর থাকতে পারে, ও থাকতে পারে, বা হাইফেন যে কোনো একটা থাকবে।
তাহলে দেখো এই যে হাতে কলমে, এটার ব্যাস বাক্য কি হবে? হাতে ও কলমে। ঠিক তেমনই ভাবে পরীক্ষায় যেগুলো আসে যে সাপে ও নেওলে, তবে দেশে ও বিদেশে, জলে ও স্থলে, দুধে ও ভাতে। তাহলে দেখো এইটাই তোমার প্রশ্নে থাকবে, এখানে বিভক্তি আছে, অর্থাৎ যেখানে বিভক্তি লোপ পাবে না, আবারও বলছি যেখানে বিভক্তি লোপ পাবে না সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস। এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো ছেলে মেয়ে কোন সমাস? জানাও তো, ছেলে মেয়ে কোন সমাস? জানাও। ছেচল্লিশটা শেয়ার, 100+ শেয়ার হইলে এবং যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমি আজকে ক্লাস শেষে 2 জনকে প্রাইজ মানি দিব। মানে ক্লাস মানে শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে দিয়ে দিব। বলো, মানে সর্বোচ্চ শেয়ার করতে হবে, কমপক্ষে 10 জনকে মেনশন করতে হবে এবং শিক্ষামূলক গ্রুপে শেয়ার করতে হবে। আমার তরফ থেকে আমি এটা দিব। যাও। এবং শেয়ার করে জিলানী হাসান জয় আইডিতে জানালেই হবে। ছেলে মেয়ে কোন সমাস? বলো। খেয়াল করো, এখানে এই যে ছেলে এবং মেয়ে যেটা লিখেছি, এখানে কিন্তু বিভক্তি না, এটা কিন্তু কোনো বিভক্তি না, তাহলে এটা কিন্তু অলুক দ্বন্দ্বের মধ্যে আসবে না, এটা সাধারণ দ্বন্দ্বই হবে। এটা কি হবে বলো তো? সাধারণ দ্বন্দ্বই হবে, এটা অলুক দ্বন্দ্ব হবে না। আবারও বলছি, ছেলে মেয়ে, এখানে কোনো বিভক্তি নাই, এটা কিন্তু কোনো বিভক্তি না, অর্থাৎ এখানে বিভক্তি লোপ তো পাচ্ছে না, নাই, তাহলে পাবে কিভাবে? আর এই যে এখানে দেখো জল স্থলে, এখানে আমি যদি বিভক্তিটা বাদও দিয়ে দিই তাহলে অর্থ কিন্তু থাকে জল, এবং দেখো এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে? স্থল থাকে। কিন্তু এখানে আমি যদি, তুমি যদি ভেবেও না এখানে একটা বিভক্তি আছে, তাহলে দেখো তো বাদ দেওয়ার পরে কি থাকে? সেল। এখানে কি কোনো অর্থ আছে নাকি? নাই। তাহলে এটা কি হবে? তোমার সাধারণ দ্বন্দ্বের মধ্যে যাবে। এবার খেয়াল করো, বহুপদী দ্বন্দ্ব, মনে রাখবা একের অধিক যদি পদ থাকে, এখানে খেয়াল করো 3 বা তার বহু পদ থাকতে পারে। এখান থেকে প্রশ্ন আসে, যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা হচ্ছে জিএসটি, এখান থেকে প্রশ্ন তোমরা পাবা। খেয়াল করো, সাহেব বিবি ও গোলাম, তাহলে এই যে এর ব্যাস বাক্যটা কি হবে? সাহেব বিবি ও গোলাম। ঠিক তেমনই ভাবে হতে পারে চোখ, নাক ও কান হতে পারে, স্বর্গ, মর্ত, পাতাল হতে পারে, তেল, নুন ও লাকড়ি হতে পারে। তাহলে কয়টা পদ দেখো এখানেতে? এখানে থাকবে 3 বা বহু পদ এখানে থাকতে পারে। এগুলো হচ্ছে তোমার কি হবে? বহুপদী দ্বন্দ্ব হবে। কি হবে? বহুপদী দ্বন্দ্ব। আমি অনেক এমসিকিউ রেখেছি, আগে বেসিকটা আলোচনা করে নিয়ে যাচ্ছি। দেখো, একশেষ দ্বন্দ্ব নিচের কোনটি? অনেকে একশেষ দ্বন্দ্ব এটা বোঝো না, এটা একটা পদ থাকবে। দেখো, আমরা আগে যেমন দেখেছি যে মা বাবা, এখানে কয়টা পদ? দেখো তো 2টা, কিন্তু একশেষ দ্বন্দ্বে দেখো তো কয়টা পদ থাকবে? একটা সমস্ত পদ। যে আপনারা, সেও আপনি, আমরা, তুমি, সেও কি, আমি, এটা কি হবে বলো তো? একশেষ দ্বন্দ্ব। এর পাশাপাশি যদি তোমাদেরকে বলি দম্পতি কোন সমাস, একটু কমেন্টে জানাও তো, দম্পতি কোন সমাস বা এর ব্যাস বাক্য কি হবে একটু জানাও। দম্পতি কোন সমাস এবং এর ব্যাস বাক্যটা কি একটু জানিয়ে দাও। এখনো যদি ঝড় মাপা হয় তাহলে 101, 2 আছে আর কি। এর মধ্যে ক্লাস নিচ্ছি, তোমাদের কাছে একটা শেয়ার বা একটা কমেন্ট চাওয়া হয়, তারপরে শেয়ার করো না। এটা মানে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ কিছুদিন পর, মনটাকে বড় করতে হবে প্রতিদান কবিতার মানে মূল ভাব অনুসারে, বুঝছো? শেয়ার করে দাও। তাহলে দেখো, এটা একশেষ বলেছে দম্পতি কোন সমাস, এটা একটু ব্যাস বাক্যটা একটু জানাবা। এর পাশাপাশি দেখো কর্মধারয় সমাস, গতবার তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন এসেছে এবং রাজশাহীতে সেটা এসেছিল এই যে কাঁচা মিঠা। কাঁচা মিঠা এটা কোন সমাস এবং এর ব্যাস বাক্য কি? তাহলে এবার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সাবজেক্ট কন্ডিশনের ক্ষেত্রে মাইনাস কমাতে পারে? সম্ভাবনা আছে, কারণ হচ্ছে অনেকে রেজাল্ট তো আসানোর ভালো হয়নি, সম্ভাবনা আছে, কমাতে পারে। স্যার সপ্তাহে কয়দিন ক্লাস হয়? প্রতিদিনই ক্লাস হয়। বাংলা ক্লাস সপ্তাহে 1 দিন বা 2 দিন পাবে। এবং জিলানী স্যার পেজে এর পূর্বের ক্লাসগুলো সব আপলোড করে রেখেছি তোমাদের জন্য। তাহলে দেখো, এই যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, এখানে একটা বিষয় মনে রাখবা, এই কর্মধারয় সমাসে কি হয় বলতো? পরপদের অর্থের প্রাধান্য পায়, এটাও আসতে পারে। এবং কর্মধারয় সমাসের প্রকারভেদ আছে, উপমিত, উপমান, খুব সুন্দরভাবে আমি বুঝাবো আমি। তাহলে দেখো, কাঁচা মিঠা এটা সমস্ত পদের ব্যাস বাক্য হবে যা কাঁচা তাই মিঠা, বা কাঁচা অথচ মিঠা, এটা তোমার কি হবে? কর্মধারয় সমাস হবে। নীল আকাশ, তাহলে দেখো নীল আকাশের ব্যাস বাক্য হবে নীল যে আকাশ, তারপরে নীল পদ্ম, তারপর আসতে পারে খাস জমি, কি হবে? খাস যে জমি। এরপর থাকতে পারে যে জজ সাহেব, জজ সাহেব
সম্মান দিয়ে একটু কথা বলবা তাকে, যিনি জজ তিনি সাহেব, এটা কি হবে বলতো কর্মধারয় সমাস। তারপরে আসতে পারে দেখো চালাক চতুর, তাহলে এখানে কি বলবা, যে চালাক সে হচ্ছে চতুর। এরপর যদি বলা হয় বেগুন ভাজা, বেগুন ভাজা এটা হচ্ছে তোমার ব্যাসবাক্য কি হবে, বেগুন ভাজা এটার ব্যাসবাক্য কি হবে। তাহলে দম্পতি এটা হবে জায়া ও পতি, স্বামী স্ত্রীকে বোঝায়, কি হবে বলতো জায়া ও পতিকে বোঝায়, এটি হচ্ছে তোমার একসাই দ্বন্দ্বের মধ্যে যাবে। আর খাস জমি আছে, জজ সাহেব আছে, চালাক চতুর আছে, বেগুন ভাজা, যিনি বেগুন তিনি ভাজা, এটা কিন্তু হবে না, এটা কি হবে ভাজা যে বেগুন হবে, কি হবে ভাজা যে বেগুন, এটি হবে। এবার দেখো কিছু কর্মধারায় সমাসের যে সমস্যমান পদে কি হয় বলতো যে, অর্থাৎ যে একটা যোজক মানে যেগুলো যুক্ত করে দেওয়ার কাজ করে, যে যুক্ত হয়, যেমন খাস জমি এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য হবে খাস যে জমি। নব যৌবন, নব যে যৌবন, মহাপৃথিবী, তারপরে মহানবী এটার ব্যাসবাক্য কি বলতো মহানবী, ব্যাসবাক্য কি হবে জানাও। এর পাশাপাশি দেখো উভয়টা হচ্ছে বিশেষ্য পদ হবে, যেমন হচ্ছে যিনি জজ তিনি সাহেব, উভয় বিশেষ্য পদ, উভয় পাশে মৌলবী সাহেব, দেখো যিনি মৌলবী তিনি সাহেব, এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে উদাহরণ সহকারে বক্ত সহকারে আমাদের বইয়ে কিন্তু আমরা সাজিয়ে রেখেছি। নাদিরা খান অনেককে মেনশন করেছো, হ্যাঁ এখন এই যশোরে যাওয়া হয় না, অন্যান্য রংপুর আর হচ্ছে পাবনাতে আছি, মানে ক্লাস নিতে যাচ্ছি আর কি, ওইভাবে শিডিউল দেওয়া হচ্ছে না, আর সামনে আমারও পরীক্ষা, যাই হোক আর অনলাইনে পেয়ে যাচ্ছে সব। মহানবী এটিও কর্মধারায় সমাস হবে, মহা যে নবী, মহা যে নবী, যেমন মহাপৃথিবী আছে এখানে, জজ সাহেবটা পরীক্ষা আসে, জজ সাহেব তারপরে চালাক চতুর এইগুলো পরীক্ষা আসে। এবার দেখো উপমান কর্মধারায় সমাস। উপমান এখানে মনে রাখবা, তোমরা যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এই ধরনের প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, যার সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ পরোক্ষ বস্তুকে বলা হয় উপমান। পরোক্ষ বস্তুকে কি বলা হয় বলতো উপমান বলা হয়। প্রত্যক্ষ মানে ডিরেক্ট, প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে উপমেয় বা প্রধান বস্তু বলা হয়, এটা অবশ্যই একবার হলেও পড়বা। যেমন এই উপমান কর্মধারয় সমাস কিভাবে মনে রাখবা, আমি যদি একটু চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাই, উপমান এটা মনে রাখবা ব্যাসবাক্য সত্য হবে। অনেকভাবে মনে রাখা যায়, যে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মনে রাখা যায়, সব থেকে যেটা সহজ হবে তোমরা মনে রাখতে পারবা সেই অনুযায়ী আমি তোমাদেরকে দিচ্ছি। ব্যাসবাক্য সত্য হবে এবং তোমার মাঝে কি হয় বলতো ন্যায় হয়, সবসময় না এটা, মাঝে ন্যায় এবং তোমার হচ্ছে এরপর দেখো উপমিত যদি বলা হয়, উপমিত তাহলে মনে রাখবা মিথ মানে কি বলতো পৌরাণিক, এই মিথ দ্বারা কি বোঝাচ্ছে বলতো এখানে ব্যাসবাক্য কি হবে মিথ্যা হবে, কি হবে মিথ্যা। আর শেষে শেষে মনে রাখবা এখানে কি হবে এই যে ন্যায় হয়। এরপর আছে দেখো রূপক কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস, পূর্বপদ কি হবে অদৃশ্যমান। এই নিয়মে তোমরা 99% পারবে। পূর্বপদ হচ্ছে অদৃশ্যমান মানে দেখা যাবে না, অদৃশ্যমান, মাঝে থাকবে হচ্ছে রূপ, মাঝে কি থাকবে বলতো রূপ, পরপদ হচ্ছে কি হবে দেখা যাবে, দৃশ্যমান হবে, দৃশ্যমান, এটা মনে রাখবা। যেমন আমি যদি বলি যে অরুণ রাঙা, অরুণ রাঙা এটি হচ্ছে তোমার সমস্ত পদ, এটি সমস্ত পদের ব্যাসবাক্য কি। তারপর বিগত বছরে এসেছে দুধ সাদা, এটাই কোন ধরনের সমাস, প্রশ্ন এমন আসতে পারে, খেয়াল করো। এরপর আসতে পারে দেখো তুষার ধবল, তুষার ধবল এটা কোন সমাস বা এর ব্যাসবাক্য কি, আমি একটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা এমনিতেই পারবা। খেয়াল করো এই যে অরুণ রাঙা আছে, দুধ সাদা আছে, তুষার ধবল আছে, পিডিএফ কোথায় পাবা, পিডিএফ জিলানি স্যার পেজে পেয়ে যাবা। অরুণ এটা দেখো সূর্য, আর রাঙা হচ্ছে কি বলতো সূর্য সাধারণত কেমন হয় রাঙা হয়, আর দেখো পূর্বপদ রাঙা পরপদ একই অর্থ দিচ্ছে, তাহলে দেখো ব্যাসবাক্য সত্য হবে এবং মাঝে কি থাকবে ন্যায়। ঠিক তেমনই ভাবে দুধ, এটা দুধের রং তো সাদা হচ্ছে, পরপদ দেখো কি হচ্ছে সাদা, এইটা পরীক্ষা বেশি আসে। তুষার ধবল, তুষার মানে কি বরফ, বরফ সাধারণত কেমন হয় রং কেমন হয় সাদা হয়, তাহলে দেখো পূর্বপদ সাদা পরপদ সাদা বোঝাচ্ছে। তাহলে যদি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝায় সেটা ব্যাসবাক্য কি হবে বলতো সত্য হবে। তাহলে এর ব্যাসবাক্যটা হবে কি বলতো তুষারের ন্যায় ধবল, এটা হবে উপমান কর্মধারায় সমাস, কি হবে উপমান কর্মধারায় সমাস। আর উপমিত, মিথ মানে কি, যে আমরা বলি না যে মিথ পৌরাণিক কাহিনী কিছুটা মিথ্যা থাকে, ওই মিথ থেকে দেখো যে মিথ্যা, উপমিতটা কি হবে বলতো উপমানের বিপরীতটা হবে।
উপমান হচ্ছে এখানে কি হবে, সত্য বোঝাবে, আর উপমিত এটা কি হবে বলতো, মিথ্যা বোঝাবে। কি বলতো, মিথ্যা। এখানে তুমি এই যে খেয়াল করো, নাউন প্লাস যে অ্যাডজেক্টিভ আছে ওইগুলো দিয়ে তুমি কিন্তু বুঝতে পারো, এটা তোমাদের কাছে ভালো মানে সহজ মনে হবে। আমি যদি বলি কর পল্লব, কর পল্লব, এরপর থাকতে পারে যেমন ফুলকুমারী, ফুলকুমারী। খেয়াল করো এই দুইটা বিষয়, বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে যে প্রশ্নই যেখান থেকে আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা। শুরুতে দেখো এখানে লিখেছি কর পল্লব, তাহলে তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি কর মানে কি বলতো, কর মানে হচ্ছে বাহু, আর পল্লব মানে কি লতাপাতা। তাহলে যে বাহু আর লতাপাতা কি কখনো এক জিনিস বলতো, না। তাহলে দুইটা হচ্ছে অসমজাতীয় জিনিস, আর অসমজাতীয় জিনিসের মধ্যে যখন তুলনা করা বোঝাবে তখন সেটা কি হবে, মিথ্যা হবে। এবং মনে রাখবা এখানে ব্যাস বাক্যটা তাহলে কি হবে, কর পল্লবের ন্যায়, এটা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক তেমনই ভাবে ফুলকুমারী, কুমারী মানে যে মেয়ের এখনো বিয়ে হয়নি। আচ্ছা, একটা মেয়ে আর একটা গোলাপ ফুল কখনো এক জিনিস? ফুল আর মানুষ তো কখনো এক জিনিস না। তাহলে বলো তো এটা কি সমজাতীয় নাকি অসমজাতীয়, বলো তো, রেসপন্স করো। এটা কি সমজাতীয় হবে নাকি অসমজাতীয়? অসমজাতীয়। তাহলে অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, ব্যাস বাক্য মিথ্যা হবে। আর ন্যায়টা কোথায় হবে, শেষে। তাহলে মনে রাখবা এই উপমিতর ব্যক্তিবাচকটা শুরুতে বসবে, ফুল কুমারীর ন্যায় হবে, কি হবে, ফুল কুমারীর ন্যায়। এরপরে দেখো রূপক কি লিখেছে, পূর্বপদ হচ্ছে অদৃশ্যমান, পূর্বপদ কি হবে, অদৃশ্যমান, পরপদ হচ্ছে দৃশ্যমান, মাঝে থাকবে রূপ, মাঝে কি থাকবে বলো তো, রূপ। মন মাঝি একটা গানও কিন্তু আছে, এবং এটা চাকরির সম্প্রতি একটা চাকরি পরীক্ষা হয়েছে বিসিএস এ, ও কিন্তু এটা এসেছে যে মন মাঝি কোন সমাস। ওই যে আছে না, মন মাঝি খবরদার, আমার গানটা এখনো বলতে চেয়েছিলাম, আমি আগেই প্রিপেয়ার্ড ছিলাম আর কি, কিন্তু এই ঠান্ডা অবস্থায় বলা যাবে না। তাহলে মন দেখো এটা দেখা যায় না, কিন্তু মাঝি এটা খুব সহজে, মাঝি কি তো আমরা দেখতে পাই। তাহলে পূর্বপদ এটা কি হবে, অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান, মাঝে থাকবে রূপ, সেটা হবে রূপক কর্মধারয় সমাস, মন রূপ মাঝি। ঠিক তেমনি ভাবে বিষাদ সিন্ধু কি হবে বলতো, এই যে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু হবে, কি হবে, বিষাদ রূপ সিন্ধু। এগুলো সব কি হবে বলতো, তোমার রূপক কর্মধারয় সমাস হবে, কি হবে, রূপক কর্মধারয় সমাস হবে। এবার দেখো আমি এত সময় যেটা আলোচনা করলাম সেটা এখানে আছে, যেমন কাজল কালো, এটি সমস্ত পদের ব্যাস বাক্য কি হবে, তাহলে কাজল দেখো পূর্বপদ, আর কালো হচ্ছে পরপদ। কাজল কি বলতো, পূর্বপদ, কালো হচ্ছে, কাজলের রং সাধারণত কি হয়, কালো হয়, আর এখানেও দেখো কালো আছে। তাহলে এগুলো সব কি হবে, তোমার উপমান কর্মধারয় সমাস। আমি যখন তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, একবার হলেও এগুলো অবশ্যই দেখবা। যেমন তুষার শুভ্র আছে, তুষার ধবল, এই শুভ্র মানেও সাদা, তবে কুসুম কোমল, এগুলো সব হচ্ছে উপমান কর্মধারয় সমাস। পরেরটা দেখো উপমিত, যেটা আলোচনা করলাম, যেমন চন্দ্রমুখ, চন্দ্র হচ্ছে পূর্বপদ, আর হচ্ছে মুখ হচ্ছে পরপদ। বলো তো চাঁদ আর মুখ কি কখনো এক জিনিস? এটা ফেসবুকে সীমাবদ্ধ, যে তোমার মুখটা হচ্ছে চাঁদের মতো সুন্দর, এটা ফেসবুকে সীমাবদ্ধ, বাস্তবে কিন্তু এটা না। তাহলে দেখো এই যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ এক জিনিস না, কিন্তু যদি বলে সিংহ বীর, সেই ক্ষেত্রে কিন্তু এটা উপমানের মধ্যে যাবে। সিংহ বীর যদি বলতো, সিংহ বীর যদি বলতো তখন সেটা উপমান হতো, কি হতো বলতো, উপমান। কিন্তু সিংহ পুরুষ, সিংহ আর পুরুষ তো এক জিনিস না, তাহলে অসমজাতীয় জিনিস এখানে। কর পল্লব, বাহুলতা, চাঁদমুখ, এগুলো সব কি হবে, উপমিত হবে, কি হবে, উপমিত কর্মধারয় সমাস। এই যে এখানে যে সমস্ত পদ দেওয়া রয়েছে এবং এখানে ব্যাস বাক্য দেওয়া রয়েছে। এবার দেখো রূপক কর্মধারয় সমাস, এগুলোর বাইরে আর লাগবে না। ক্রোধানল, ক্রোধ যোগ অনল হবে, কি আছে এখানে দেখো, ক্রোধ মানে রাগ, রাগ তো দেখা যায় না, কিন্তু অনল, অনল আগুন দেখা যায়, তাহলে ব্যাস বাক্য কি হবে, ক্রোধ রূপ অনল। বিষাদ সিন্ধু, মন মাঝি, প্রেম ডোর, এটা জাবির প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, প্রেম ডোর এর ব্যাস বাক্য হবে প্রেম রূপ ডোর। জীবন প্রদীপ, মন মাঝি, দেখো মন মাঝি কোন সমাস, আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। মন কিন্তু দেখা যায় না, মন হচ্ছে অদৃশ্যমান। এই মন যদি দেখা যেত, তাহলে যে কিছুদিন আগে মানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছেলে হত্যা হয়েছে, খুব সহজেই ওই ছেলে বুঝতে পারতো যে ওই মেয়ের মনে কি আনাগোনা চলছে, ও বুঝতে পেরে ওইখান থেকে কেটে পড়তো। কিন্তু মন যেহেতু অদৃশ্যমান, এটা দেখা যাচ্ছে না, ওই মেয়ে বা ওই ছেলের মনে কি আনাগোনা চলছে সেটা আমরা বুঝতে পারছি না, বা ওই ছেলেও বুঝতে পারেনি। তাহলে পূর্বপদ হবে অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান, মানে মাঝিতে, মাঝিতে বা মাঝিকে আমরা সবসময় দেখতেই পাই। তাহলে এটা দেখো দৃশ্যমান হবে, মাঝে হবে রূপ, এটা হবে রূপক কর্মধারয় সমাস হবে। এবার
তৎপুরুষ সমাস খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই তৎপুরুষ সমাস থেকে প্রশ্ন আসবে। এই তৎপুরুষ সমাস করার আগে তোমাদেরকে বিভক্তি সম্পর্কে জানতে হবে। মনে রাখবা পূর্বপদ থেকে যদি বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে চিনবো এটা কোন তৎপুরুষ সমাস। মনে রাখবা এই যে দ্বিতীয়া বিভক্তি কোনগুলো একটু জানাও তো। দ্বিতীয়া, তৃতীয়া আছে, তারপরে দেখো চতুর্থী আছে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এরপরে আছে তোমার পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সবগুলো করাবো। তোমরা একটু জানাও যে দ্বিতীয়া বিভক্তি কোনগুলো। আমি এটা পড়াতে থাকছি। সমসমান পদের অর্থাৎ পূর্ব পদে যদি বিভক্তি দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি যে কোনো একটা বিভক্তি লোপ পায়, লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আমরা প্রথমে দ্বিতীয় তৎপুরুষ আলোচনা করব, তার আগে আমাদের বিভক্তিগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। তোমরা একটু জানাও যে বিভক্তি, যে দ্বিতীয় বিভক্তি কোনগুলো। একটু ঝটপট জানাও দ্বিতীয় বিভক্তি কোনগুলো। আমি তো সবগুলো লিখে দিবই, তার আগে তোমাদেরকে একটু জানাতে হবে। দ্বিতীয় বিভক্তি সেটা কি হবে বলো তো। কে রে এবং ব্যাপিয়া, এগুলো খাতায় নোট করে রাখবা। এটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাস করার ক্ষেত্রে এবং যখন কারক করবা কারকের ক্ষেত্রে এগুলো লাগবে। দ্বিতীয় বিভক্তি। এরপরে মনে রাখবা তৃতীয়া হবে কি দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে তোমার তৃতীয়া বিভক্তি। এরপরে মনে রাখবা চতুর্থী কি হবে কে, তারপর রে হতে পারে কে রে জন্য নিমিত্ত, কে রে জন্য নিমিত্ত, এগুলো তোমার চতুর্থীর মধ্যে। এরপর পঞ্চমী যেগুলো সম্পর্কে মাইনাস বোঝাবে সেটা হচ্ছে দেখো হতে, তারপর হতে পারে থেকে, হতে থেকে চেয়ে। ষষ্ঠীটা বেশি এসে থাকে পরীক্ষায়, মনে রাখবা ষষ্ঠী বিভক্তি কোনগুলো। এটা হচ্ছে র এর পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা ষষ্ঠী হবে। সপ্তমী কি হবে, সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অ তে, এটা হচ্ছে সপ্তমী। এই যে এইগুলো বিভক্তি, এই বিভক্তি থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে দ্বিতীয়ার মধ্যেও কে রে আছে, চতুর্থীর মধ্যেও কে রে আছে, কিভাবে আমরা পার্থক্য নিরূপণ করব বলো কিভাবে। যারা পরে এসেছো একটু শেয়ার করে রাখো। তাহলে দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দ্বিতীয়ার মধ্যে কে রে আছে, চতুর্থীর মধ্যে কে রে আছে, আমরা কিভাবে আলাদা করব। মনে রাখবা এই দ্বিতীয় বিভক্তির মধ্যে যে কে আছে না, এটা দ্বারা সাধারণত কাজ করা বোঝাবে। যেমন কলা বেচা, কলাকে বেচা, রথ দেখা, রথকে দেখা, সাধারণত কাজ করা বোঝাবে। আর চতুর্থীর মধ্যে মনে রাখবা এটা দ্বারা বোঝাবে দান সেবা ভক্তি। দান বোঝাতে পারে, সেবা বোঝাতে পারে বা ভক্তি বোঝাতে পারে। দান সেবা ভক্তি এটা চতুর্থী বিভক্তি দ্বারা বোঝাবে। কি দেখো দান সেবা ভক্তি এটা চতুর্থী বিভক্তি, এটা মনে রাখবা। তাহলে বিভক্তি গেল, এবার আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসটা করব। খেয়াল করো, পূর্বপদ থেকে যদি এই যে পূর্বপদ থেকে যদি কে বা রে এই দুইটা বিভক্তির একটা বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে তোমার দ্বিতীয় তৎপুরুষ হবে। যেমন প্রশ্ন থাকতে পারে কলা বেচা কোন সমাস, তাহলে ব্যাস বাক্যটা কি হবে বলতো, কলাকে বেচা। কি হবে, কলাকে বেচা। তাহলে এটা দ্বারা এই যে কে বিভক্তি আছে, এই কে বিভক্তি কিন্তু তোমার কোন জায়গা থেকে লোপ পেয়েছে দেখো, পূর্বপদ থেকে লোপ পেয়েছে। তাহলে এটা কোন সমাস হবে, দ্বিতীয় তৎপুরুষ। তোমার মনে প্রশ্ন হতে পারে দ্বিতীয়ার মধ্যে তো কে ছিল, চতুর্থীর মধ্যে কে, আমি কি লিখেছি দেখো, এই যে তোমার দ্বিতীয় বিভক্তি দ্বারা কাজ করা বোঝাবে, আর চতুর্থী বিভক্তি যে কে আছে এটা দ্বারা দান সেবা ভক্তি যে কোনো একটা বোঝাবে। এরপরে দেখো আছে এখানে দেশভঙ্গ আছে, সাহায্য প্রাপ্ত, রথ দেখা, তাহলে রথকে দেখা, এটি কি হবে, দ্বিতীয় তৎপুরুষ হবে। কি হবে বলতো, দ্বিতীয় তৎপুরুষ হবে। পরের অংশটুকু দেখো তৃতীয় তৎপুরুষ। তাহলে মনে রাখবা, এবং এখানে আরেকটা আছে তৃতীয় তৎপুরুষের মধ্যে ব্যাপিয়া। যদি বলা হয় চির সুখী, এটা সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে, চিরকাল ব্যাপিয়া সুখী। তারপর থাকতে পারে দেখো এই যে চির সুন্দর, যেমন চিরকাল ব্যাপিয়া সুন্দর, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি যেমন কে রে বা ব্যাপিয়া যদি পূর্বপদ থেকে লোপ পায় তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এখানে যে উদাহরণগুলো রেখেছি এই ভিতর থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। এরপরে দেখো তৃতীয় তৎপুরুষ, মনে রাখবা পূর্বপদ থেকে যদি
দ্বারা দেয়া কর্তৃক এর যে কোনো একটা বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে তৃতীয়া তৎপুরুষ খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়া তৎপুরুষ পূর্বপদ থেকে যদি দ্বারা দেয়া কর্তৃক এর যে কোনো একটা বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে বলতো তোমার তৃতীয় তৎপুরুষ যেমন মন গড়া বা এখানে থাকতে পারে ছায়া শীতল ছায়া শীতল এটি তোমার সমস্ত পদ এর ব্যাসবাক্য কি হবে ছায়া দ্বারা শীতল তাহলে পূর্বপদ থেকে যদি দ্বারা দেয়া কর্তৃক এর যে কোনো একটা বিভক্তি লোপ পায় তখন সেটা তৃতীয় তৎপুরুষ হবে যেমন এখানে ঢেকি ছাটায় ব্যাসবাক্য হবে ঢেকি দ্বারা ছাটা শ্রম লব্ধ শ্রম দ্বারা লব্ধ মন গড়া মন দ্বারা মন দিয়ে গড়া এগুলো সব কি হবে বলতো তোমার তৃতীয়া তৎপুরুষ হবে পরেরটা দেখো চতুর্থী তৎপুরুষ পূর্বপদ থেকে যদি কে জন্য নিমিত্ত বা উদ্দেশ্য এই বিভক্তিগুলো যদি লোপ পায় তখন সেটা কি হবে তোমার চতুর্থী তৎপুরুষ হবে যেমন সব থেকে বেশিবার এ যাবৎকালে এসেছে গুরু ভক্তি এটি সমস্ত পদের ব্যাসবাক্য কি হবে গুরুকে ভক্তি তাহলে বলেছিলাম কি এই চতুর্থী তৎপুরুষ দ্বারা দান সেবা বা ভক্তি বোঝাবে বিভক্তি দ্বারা দান সেবার কি ভক্তি বোঝাবে ভক্তি প্রতিদিন আমার ক্লাস থাকে না বাংলা ক্লাস আমার প্রতিদিন থাকে না তোমরা সপ্তাহে একদিন বা 2 দিন পাবা আর জিলানি স্যার পেজে আপডেট সকল তথ্য বা বাংলা লাভার্স গ্রুপে পেয়ে যাবা হজ যাত্রা এটি সমস্ত পদের ব্যাসবাক্য কি হবে হজের উদ্দেশ্যে বা নিমিত্তে যাত্রা সমুদ্র যাত্রা তাহলে দেখো এটা কি হবে এই যে তোমার যুদ্ধ যাত্রা যুদ্ধের জন্য যাত্রা এইগুলো সব হচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ এই উদাহরণের বাইরে আর পড়ার দরকার নাই এবার দেখো পঞ্চমী তৎপুরুষ এখান থেকে প্রশ্ন আসে পঞ্চমী বিভক্তি কোনগুলো এই যে হতে থেকেছে দেখো কিছুদিন আগে এই যে ইসরায়েল বা হচ্ছে ফিলিস্তিনের যে যুদ্ধ বিরতি হয়েছে এটা আসতে পারে এটা একটু কমেন্টে তোমরা লেখো যদিও এখানে লেখা আছে যুদ্ধ বিরতি এটা আসতে পারে যেহেতু গত বছর মানে গত সেশনে জুলাই অভ্যুত্থান থেকে যে শব্দগুলো আমরা জানতে পেরেছি এখান থেকে প্রশ্নগুলো এসেছে এবছরও এই ধরনের শব্দগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো সেট করা হতে পারে তাহলে যুদ্ধ বিরতি দেখো এই শব্দটা খুবই পরিচিত এবছর এটা আসতে পারে সমূহ সম্ভাবনা রয়েছে আর কি তাহলে যুদ্ধ বিরতি এটি সমস্ত পদের ব্যাসবাক্য কি হবে যুদ্ধ থেকে বিরতি অর্থাৎ পূর্ব পদ থেকে যদি হতে থেকেছে এই বিভক্তিগুলো লোপ পায় তখন সেটা কি হবে পঞ্চমী তৎপুরুষ হবে যেমন বিলাত ফেরত এটি সমস্ত পদের ব্যাসবাক্য কি হবে বিলাত হতে ফেরত প্রাণ প্রিয় এটা গত বছরের প্রশ্ন প্রাণ হতে প্রিয় পদচ্যুত এবং গতবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে ক্ষমতাচ্যুত এটি হচ্ছে তোমার কোন সমাস তাহলে মনে রাখবা ক্ষমতা হতে চ্যুত এটি হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ সম্পর্ক কি বোঝায় বলতো মাইনাস বোঝাবে সম্পর্ক মাইনাস বোঝাবে দেশ পলাতক দেশ থেকে পলাতক জেল মুক্ত জেল থেকে মুক্ত যুদ্ধ বিরতি যুদ্ধ হতে বা যুদ্ধ থেকে বিরতি পদচ্যুত বা ক্ষমতাচ্যুত পদ হতে বিচ্যুত এগুলো সব কি হবে তোমার বলতো পঞ্চমী তৎপুরুষ এবার ষষ্ঠী তৎপুরুষ এখানে আমি 100% দিয়ে রাখছি খুবই গুরুত্বপূর্ণ পূর্বপদ থেকে যদি মনে রাখবা পূর্বপদ থেকে যদি র বা এর বা দের এইগুলো এই বিভক্তিগুলো লোপ পায় তখন সেটা কি হবে তোমার ষষ্ঠী তৎপুরুষ হবে খেয়াল করো রাষ্ট্রপতি এটা সমস্ত পদের ব্যাসবাক্য কি হবে রাষ্ট্রের প্রতি তারপর দেখো রাজপুত্র রাজার পুত্র পুষ্প সৌরভ এটা তো অনেকবার এসেছে পুষ্পের সৌরভ এরপর যদি আমি বলি রাজপথ এটার ব্যাসবাক্য কি জানাও রাজপথ এর ব্যাসবাক্য কি এরপর থাকতে পারে দেখো বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী এর ব্যাসবাক্য হবে বৈষম্যের বিরোধী ষষ্ঠী তৎপুরুষ এরপর হতে পারে গণ অভ্যুত্থান এটা কি হবে গণের অভ্যুত্থান হবে কি হবে গণের অভ্যুত্থান এটা কি হবে তোমার ষষ্ঠী তৎপুরুষ মিলিয়ে নাও তাহলে দেখো রাজপথ এটা কি হবে এটা হবে অনেকে বলবে যে তোমার রাজার পথ রাজার পথ বলবে কিন্তু রাজার পথ তো শুধুমাত্র রাজার হয় না তাই না রাজহাঁস থাকতে পারে আমি এটা লিখে দিই এখানে রাজহাঁস এর ব্যাসবাক্য কি হবে বলো তো হাঁসের রাজা কি হবে হাঁসের রাজা রাজার হাঁস না তাহলে বৈষম্যের বিরোধী গণের অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান আর একটা আছে দেখো পথের রাজা এগুলো হচ্ছে তোমার সব ষষ্ঠী তৎপুরুষ হবে কি হবে ষষ্ঠী তৎপুরুষ কি হবে ষষ্ঠী তৎপুরুষ এরপর দেখো সপ্তমী তৎপুরুষ পূর্বপদে যদি এ অন্তস্থ তে এই বিভক্তিগুলো লোপ পায় তখন সেটা কি হবে তোমার সপ্তমী তৎপুরুষ যেমন এটা পরীক্ষায় বেশি আসে সলিল সমাধি কে পানিতে যদি মৃত্যুবরণ করে তখন তাকে বলা হয় দেখো তার সলিল সমাধি হয়েছে তাহলে এটি সমস্ত পদের ব্যাসবাক্য কি হবে সলিলে সমাধি দেখো এখানে কোন বিভক্তি আছে এ বিভক্তি আছে অকাল পক্ষ এটি সমস্ত পদ
এর ব্যাস বাক্য কি হবে? অকালে পক্ষ। দেখো এখানে কি আছে তোমার? এ বিভক্তি আছে। তাহলে পূর্ব পদ থেকে যদি এ অন্তস্থ অ তে এই বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে বলো তো? তোমার সপ্তমী তৎপুরুষ হবে। কি হবে? সপ্তমী তৎপুরুষ। এবার আছে দেখো নয় তৎপুরুষ। অনেকে উচ্চারণ করে নংস তৎপুরুষ, না এটা নংস না, এটা কি হবে? নয় তৎপুরুষ হবে। কি হবে বলতো? নয় তৎপুরুষ সমাস। তোমরা যারা শেয়ার করেছো এবং পূর্বের ক্লাস পিডিএফ যা বা যে প্রশ্নের সমস্যা তোমরা জিলানি হাসান জয় যে হচ্ছে তোমার আইডিটা আছে সেখানে জানাবা, আমি যথাসম্ভব ফ্রি হয়ে তোমাদেরকে উত্তর করে দিব বা সলভ করে দিব। নয় তৎপুরুষ সমাসটা কি মনে রাখবা? পূর্ব পদে, পূর্ব পদে যদি না বাচক কোনো অব্যয় থাকে, সেটা না থাকতে পারে, দন্তান্ন ন থাকতে পারে, নি থাকতে পারে, নেই, নাই, নয়, অ, অর্থাৎ না বোধক যদি কোনো অব্যয় থাকে তখন সেটা কি হবে বলতো? নয় তৎপুরুষ সমাস হবে। যেমন একটি সমস্ত পদ দেখো অক্ষত, অক্ষত একটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে বলতো? নয় ক্ষত। কি হবে? নয় ক্ষত। তাহলে দেখো এই যে পূর্ব পদে কি আছে? যে নয়। তাহলে পূর্ব পদে না থাকতে পারে, নয় থাকতে পারে, নি থাকতে পারে, শুধু দন্তান্ন ন থাকতে পারে, অর্থাৎ পূর্ব পদে না বোধক অব্যয় যদি থাকে তখন সেটা কি হবে বলতো? নয় তৎপুরুষ সমাস হবে। এখানে যেগুলো রেখেছি এর ভিতর থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। অমিল, নমিল। তারপরে থাকতে পারে দেখো অনাশ্রিত, নয় আশ্রিত। এরপর থাকতে পারে অমানুষ, নয় কি হবে বলতো? মানুষ হবে। এরপর থাকতে পারে অলৌকিক, যেটা অনেকবার এসেছে পরীক্ষায়, অলৌকিক সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে বলতো? নয় লৌকিক। নয় কি হবে বলতো? লৌকিক। এগুলো সব কি হবে তোমার? নয় তৎপুরুষ সমাস। উচ্চারণটা হবে নয় তৎপুরুষ, নংস না। এবার সর্বশেষ উপপদ তৎপুরুষ সমাস। আমরা এক কথায় প্রকাশ করেছি বা এখনো পড়তেছি, এবং গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে বিরোচন অংশ থেকে প্রশ্নগুলো বেশি এসেছে। এবং গতবার আমার শেষ মুহূর্তে পেইড ব্যাচ চালু করেছিলাম, সেখান থেকে হুবুও কমন পড়েছিল, এবং হুবুও এবারও কিছুদিন পর চালু হবে। তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও বা সমস্যা আছে আমাকে জানাবা, একেবারে নামমাত্র ফিতে তোমরা পেয়ে যাবা সবকিছু। দেখো এই যে এক কথায় প্রকাশ, এটা মনে রাখবা এই উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এক কথায় প্রকাশ। যেমন আমরা যদি বলি পকেট মার, পকেট মার এটি হচ্ছে তোমার কি বলতো? সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে? পকেট মারে যে। শেষে কি থাকে বলতো? এই ব্যাস বাক্যে শেষে কি থাকবে? যে থাকবে। এরপর যদি বলা হয় খেচর, এই যে আকাশে, খেচর এর ব্যাস মানে ব্যাস বাক্য হবে কি বলতো? আকাশ। আকাশের আর একটা সমার্থক শব্দ হবে কি বলতো? খ। আকাশে বা খতে চড়ে যে, সেটা হবে কি বলতো? খেচর। এটা হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। ঠিক তেমনই ভাবে দেখো ছেলে ধরা, ছেলে ধরে যে, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তারপরে গৃহস্থ, গৃহ থাকে যে, প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে নারী তাকে বলা হয় প্রিয়ংবদা। এরপরে দেখো হচ্ছে জলদ, জলদের ব্যাস বাক্য কি হবে? জল দেয় যে। এর পাশে বলতে পারে জলধি, মানে জল ধারণ করে যে। এগুলো সব কি হবে বলতো? তোমার উপপদ তৎপুরুষ সমাস হবে। এরপর আরেকটা দেখো জলচর আছে, জলে চরে যে, এগুলো সব হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। এবার বিগত বছরের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পারবা, যেহেতু আমি বেসিকটা আলোচনা করলাম। বলো প্রথম প্রশ্ন, বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন। বেসিক আলোচনা করেছি, এরপর বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তোমাদের প্রশ্ন কোন জায়গা থেকে আসবে সবগুলো পারবা তোমরা। যেন বলেছিলাম আমাকে 1 ঘন্টা সময় দাও, ইনশাল্লাহ সেরা কিছু পাবে। বলো বৈষম্য বিরোধী, এটি হচ্ছে সমস্ত পদ, এটা কি বলতো? সমস্ত পদ। তাহলে এর তোমার হচ্ছে এটা কোন সমাস বলো? একটু ঝটপট জানাও, প্রত্যেকে উত্তর করো। তোমার ভুল যাক সমস্যা না, এখানে তোকে মারধর করছে না, তাই না? তুমি উত্তর করতে থাকো। এবং তুমি যদি বাংলায় 98% মার্ক পেতে চাও, আমার প্রতিটা ক্লাস পড়বা এবং শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এই পূর্বে যে 11টা লেকচার হয়ে গেছে জিলানি স্যার পেজে সবগুলো রেখে দিয়েছি, সবগুলো দেখবা কমপক্ষে। অনেকেই উত্তর করেছো দেখো। তাহলে দেখো বৈষম্য বিরোধীর ব্যাস বাক্য কি হবে? বৈষম্যের বিরোধী। কি হবে? বৈষম্যের বিরোধী। তাহলে এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। কি হবে বলতো? ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী নাই, শুধু তৎপুরুষ আছে, সেটাই উত্তর হবে, সমস্যা নাই, খ হবে। পরের প্রশ্নটি, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসতে পারে। গণ অভ্যুত্থান এটা কিভাবে গঠিত বলো, একটু ঝটপট জানাও। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? সন্ধি,
প্রত্যয় উপসর্গ, উপসর্গ তো হবেই না, উপসর্গ থাকে হচ্ছে সামনে। যেমন আমি একটা শব্দ লিখি, গতবার এখান থেকে ঢাবিতে লিখিত এসেছে হার, একটি শব্দ, হারের আগে যদি আমরা লিখি তাহলে প্রহার, যদি বি লিখি তাহলে কি হবে বিহার, যদি আমরা সম লিখি তাহলে কি হবে সমহার, যদি আমরা লিখি উপ তাহলে কি হবে বলতো উপহার। মনে রাখবা এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে এটা অর্থ তৈরি করে, অর্থাৎ এটি হবে উপসর্গ, এটা তো হবে না। তাহলে গণ অভ্যুত্থানের ব্যাস বাক্য হবে কি বলতো গণের অভ্যুত্থান। কি হবে গণের অভ্যুত্থান, ষষ্ঠী তৎপুরুষ সমাস যোগে গঠিত। কি যোগে? সমাস যোগে। এই যে শিহাব তোমাকে ধরে মাইট দিব, বলো প্রত্যয় দিয়েছো কেন? উত্তর বিষাদ সিন্ধু, বিষাদ হচ্ছে পূর্বপদ, সিন্ধু হচ্ছে পরপদ। তাহলে আমরা যখন রূপক কর্মধারয় সমাস করেছিলাম বা আমি বুঝিয়েছি তখন কি লিখেছিলাম বলতো 99% এই নিয়মে কার্যকর হবে। পূর্বপদ কি হবে? অদৃশ্যমান, মানে দেখা যাবে না। পূর্বপদ অদৃশ্যমান, মাঝে থাকবে রূপ, আর পরপদ কি হবে? দৃশ্যমান। তুমি যেখানেই পড়ো না কেন সর্বোচ্চ হুবহু কমন আমি দেখাবো, এটা তুমি মিলিয়ে নিও। এবং গত বছরের ক্লাস থেকে না, এই যে এই ক্লাসটি থেকে না, এখান থেকে কমন দেখাবো, এবং যে 20টা বা 30টা ক্লাস নেই এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা 98% আমি বললাম। তাহলে দেখো বিষাদ সিন্ধু, বিষাদ দেখা যায় না, দুঃখ কষ্ট দেখা যায় না, সিন্ধু নদ এটা দেখা যায়। তাহলে পূর্বপদ অদৃশ্যমান, মাঝে থাকবে রূপ, পরপদ দৃশ্যমান। এটা হবে কি বলতো? এই যে রূপক কর্মধারয় সমাস হবে, রূপক কর্মধারয় সমাস। এমনি সালাম, তুমি কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো অবশ্যই জানাও কমেন্টে। সংবাদপত্র বলো। আমরা যে কর্মধারায় মানে সমাস করেছিলাম তার মধ্যে একটা বাদ আছে, সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী মানে মধ্যপদটা কি হবে বলতো? লোপ পাবে। মধ্য পদলোপী কর্মধারায় সমাসে মধ্যপদ লোপ পাবে। যেমন মধ্যপদ থেকে লোপ পেতে পারে, আমি তো থাকবো বন্ধ করার, আপনার যাবো তো ক্লাস নিতে, একটু দীর্ঘমেয়াদী হবে। কিভাবে বন্ধ করতে হবে দেখাই দিয়ে যান, একটু দীর্ঘমেয়াদী হবে, একটু অফ করে দেখাইতে হবে। এখন তো ক্লাস চলে, কে থাকবে না, নিচে থাকে না, 10টা বাজে শেষ হবে তো, তাহলে বলে 10টা বাজে। তাহলে দেখো এই পূর্বপদ থেকে আশ্রিত লোপ পেতে পারে, মিশ্রিত লোপ পেতে পারে, বিষয়ক সবিতে এগুলো লোপ পেতে পারে। তাহলে এই যে সংবাদপত্রের ব্যাস বাক্য হবে কি? সংবাদ বহনকারী পত্র। এর ব্যাস বাক্য কি হবে বলতো? সংবাদ বহনকারী পত্র। সংবাদ বহনকারী পত্র, এটি হচ্ছে তোমার ব্যাস বাক্য। তাহলে খেয়াল করো, সংবাদ এটা হচ্ছে পূর্বপদ, পত্র হচ্ছে পরপদ, আর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো? মধ্যপদ। তাহলে কোন জায়গা থেকে লোপ পেয়েছে? দেখেছো মধ্যপদটা লোপ পেয়েছে, এটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ঠিক তেমনই ভাবে আসতে পারে জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, তারপরে তোমার শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, এগুলো থাকতে পারে। পরের প্রশ্নটি দেখো, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? তোমাদের আজকে দ্বিগু সমাস করাইনি, আর নেক্সট দিন করাবো, খুব ভালোভাবে বুঝতে পারবা। জাস্ট এখন একটু মনে রাখো এই দ্বিগু সমাস, একটু দ্রুত উত্তর করো। দ্বিগু সমাসে মনে রাখবা প্রথমে একটা সংখ্যা থাকবে, প্রথমে একটা কি থাকবে? সংখ্যা। আর তোমার হচ্ছে এই সমস্ত পদটি দ্বারা, আর শেষে কি থাকবে? সমাহার থাকবে, সমাহার। আর সমস্ত পদ যেটা থাকবে না সেটা দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। অনেকগুলো জিনিসের কি বোঝাবে বলতো? অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। অনেকগুলো জিনিসের কি বোঝাবে? সমষ্টি বোঝাবে। তোমাদের এই দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আমি সমস্যা যাতে না হয় আমি নেক্সট দিন তো এটা বিস্তারিত পড়াবো। দেখো এখানে আছে শতবার্ষিকী, এর ব্যাস বাক্য হবে শত বর্ষের সমাহার। ঠিক তেমনই ভাবে থাকতে পারে সপ্তাহ, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে? সপ্ত অহের সমাহার, অহ মানে দিন। তারপরে থাকতে পারে দেখো শতাব্দী, শতাব্দী এর ব্যাস বাক্য কি? তাহলে এর ব্যাস বাক্য হবে শত অব্দের সমাহার, এটা দ্বিগু সমাস। এরপর থাকতে পারে চৌরাস্তা, চৌ দ্বারা 4কে বোঝায়, তাহলে প্রথমে সংখ্যা থাকবে, শেষে সমাহার, এবং এই সমস্ত পদগুলো দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। তোমার কাছে যদি আমি প্রশ্ন ছুড়ে দিই যে বলো তো এই চৌরাস্তা কি কয়টা জিনিসের সমষ্টি বোঝাবে? বোঝাচ্ছে এখানে 4টা রাস্তার একটা মিলিত স্থান, এটা বোঝাচ্ছে। তাহলে এর ব্যাস বাক্য হবে চৌরাস্তার সমাহার। এবার থাকতে পারে 7 সমুদ্র, এর ব্যাস বাক্য কি হবে বলতো? 7 সমুদ্রের সমাহার। তারপর থাকতে পারে পঞ্চনদ, পঞ্চ নদের সমাহার।
তারপর থাকতে পারে পঞ্চবটি, পঞ্চবটির সমাহার, নবরত্ন, নবরত্নের সমাহার। এর বাইরে থেকে আসবে না, এর বাইরে থেকে আসবে না, কমন পেয়ে যাবা। সঠিক উত্তর হবে শতবার্ষিকী। পরের প্রশ্নটি, মহাকীর্তি এর ব্যাসবাক্য কি? মহাকীর্তি এর ব্যাসবাক্য কি? একটু ঝটপট জানাও। অনেকে বলে সমাজ শিখতে 6 মাস লাগে, 6 মাস না, আমাকে 2 ঘন্টা সময় দিবা, সেরা কিছু পাবা। তাহলে মহাকীর্তি, এটা দেখো মহতি যে কীর্তি আছে, কি আছে বলো তো? এই যে মহতি যে কীর্তি, এটা হচ্ছে তোমার এই যে কর্মধারয় সমাসের মধ্যে যাবে। কার মধ্যে বলো তো? কর্মধারয় সমাস। পরের প্রশ্নটি, দ্বন্দ্ব সমাস বদ্ধ পদ কোনটি? বলো, দ্বন্দ্ব সমাস বদ্ধ পদ। রাজপথ হবে, পলান্ন, নাকি মধুমাখা, নাকি দম্পতি? বলো। তাহলে বলছি দেখো, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পাই, এটা হবে দম্পতি হবে, জায়া ও পতি, জায়া ও পতি, এটা হচ্ছে এর ব্যাস বাক্য। আর মধুমাখা, মধু দ্বারা মাখা, তৃতীয়া তৎপুরুষ। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ। পলান্ন, পল মিশ্রিত অন্ন, এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। বাকি 3টা অপশন কেন উত্তর হলো না, এটা কিন্তু তোমাকে বিস্তারিতভাবে পড়তে হবে। মহানদী শব্দের ব্যাস বাক্য কোনটি? মহানদী শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? বলো। এই যে অনেকে উত্তর করছো না, কারণ সমাজ তোমরা একাডেমিকে করে আসনি। তাহলে দেখো মহাজে নদী কোথায় আছে? দেখো এই যে মহাজে নদী আছে, এটা আছে তোমার কর্মধারয় সমাসের মধ্যে যাবে। পরের প্রশ্নটি, তুষার ধবল, তাহলে খেয়াল করো, আগেও পড়িয়েছে এটা। তুষার হচ্ছে পূর্বপদ, আর ধবল হচ্ছে কি পরপদ। তুষার এটা বরফ, বরফ সাধারণত কি হয় বলো তো? পিঙ্ক কালার হয় না, এটা সাদা হয়। আর ধবল মানেও সাদা। তাহলে পূর্ব পদও সাদা, পরপদও সাদা। তাহলে যখন সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তখন সেই তুলনাটা কি হবে বলতো? সত্য হবে। আর যখন সত্য হবে, তখন সেটা কি হবে? এই যে উপমান কর্মধারয় সমাস হবে। তুষারের ন্যায় ধবল, কি হবে বলতো? তুষারের ন্যায় ধবল। সঠিক উত্তর হবে 9 খ, তুষারের ন্যায় ধবল। পরের প্রশ্নটি, হাট বাজার, হাট বাজার এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস এটা ক্লিয়ার, যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, হাইফেন থাকতে পারে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। পূর্বপদ হচ্ছে হাট, পরপদ হচ্ছে কি বাজার। তাহলে দেখো হাট বাজার, এটা হচ্ছে তোমার কোন অর্থ দিচ্ছে? এটা মিলনার্থ না, মিল না, এটা সুবিধার্থে, সমার্থ, নাকি বিরোধ? বিরোধ না। যদি এখানে অহিনকুল বলতো, অহিনকুল যদি বলতো, তারপরে যদি বলতো দা কুমড়া, দা কুমড়া, তখন সেটা হতো বিরোধার্থক, তখন কি হতো? সেটা বিরোধার্থক হতো। কিন্তু এখানে হাট বাজার, এটা সমার্থক হবে। কি হবে? সমার্থে। কি হবে? সমার্থ। পরের প্রশ্নটি, অর্থাৎ পরের প্রশ্ন যাওয়ার আগে আবারও বলছি, ভালো মানের বই একটা তোমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয় এনে দিবে, এবং এই বইগুলো তোমরা সংগ্রহ করো। সংগ্রহ করলে তো ফ্রি ক্লাস পাচ্ছ, পরীক্ষা পাচ্ছ, ইনশাল্লাহ সেরা আউটপুট পাবে তুমি। কীট পতঙ্গ কোন ধরনের দ্বন্দ্ব? বলো। সমার্থক, অলোক, বিপরীতার্থক, একশেষ। একশেষ হবে না, বিপরীতার্থক হবে না, অলোকও হবে না। এটা কি হবে? হাট বাজার হোক, কীট পতঙ্গ হোক, এটা হচ্ছে তোমার হয়েছে সমার্থক দ্বন্দ্ব হবে। পরের প্রশ্নটি, শিশির সিক্ত, শিশির সিক্ত থাকতে পারে। তারপরে দেখো ছায়া শীতল থাকতে পারে, ছায়া শীতল। তারপর হচ্ছে ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা। এরপর থাকতে পারে মন গড়া, মন গড়া। এগুলো তোমার কি হবে? তোমার হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। শিশির দ্বারা সিক্ত, ছায়া দ্বারা শীতল, ঢেকি দ্বারা ছাটা, মন দ্বারা, মন দিয়ে গড়া, এগুলো হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি যদি লোপ পায়, তখন সেটা তৃতীয়া তৎপুরুষ হবে। কি হবে বলতো? তৃতীয়া তৎপুরুষ। আমরা একটু দ্রুত যাব, মানে শেষ করতে হবে। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? নিচের কোনটি উপমিত? তাহলে উপমিত, মিথ, এটা হচ্ছে মিথ্যা। ব্যাসবাক্য কি বোঝাবে বলতো? কেন? তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাবে? মিথ্যা বোঝাবে। কি বোঝাবে? মিথ্যা। তাহলে খেয়াল করো, এই যে তোমার আছে সিংহ পুরুষ আছে, এটা দেখো সিংহ আর পুরুষ কিন্তু এক জিনিস না। যদি সিংহ বীর বলতো, সিংহ বীর যদি বলতো, তখন উপমান কর্মধারায়। কিন্তু এখানে উপমিত বলেছে। সিংহ একটা পশু আর একটা মানুষ কি কখনো এক জিনিস? বলতো না। তাহলে দেখো পূর্বপদ, পরপদ, এটা তোমার
সমজাতীয় না। সাহেব বিবি ও গোলাম বলেছিলাম তিনটা বা তার অধিক পদ থাকবে, সাহেব বিবি গোলাম। তারপর হচ্ছে চোখ নাক ও কান থাকতে পারে, চোখ তারপর দেখো নাক ও কান থাকতে পারে। তারপর হচ্ছে স্বর্গমত্ত পাতাল থাকতে পারে, তেল নুন ও লাকড়ি থাকতে পারে। এগুলো সব কি হবে? বহুপদী দ্বন্দ্ব হবে। কি হবে? বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব। পরের প্রশ্নটি, মন দিয়ে গড়া, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে এই যে মন দিয়ে গড়া। তাহলে দেখো পূর্ব পদ থেকে যদি দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তিগুলো লোপ পায় তখন সেটা কি হবে? এই যে তৃতীয়া তৎপুরুষ হবে। কি হবে? তৃতীয়া তৎপুরুষ, মন দিয়ে গড়া। পুষ্প সৌরভ খুবই গুরুত্বপূর্ণ। পুষ্প মানে হচ্ছে ফুল, আর এর এটা হচ্ছে সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে পুষ্পের সৌরভ। কি হবে বলতো? পুষ্পের সৌরভ। তাহলে পূর্ব পদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষটা গুরুত্ব সহকারে পড়বা। আমি ক্লাস শেষ হওয়ার পরে তো হচ্ছে স্লাইডটা দিয়ে দিব তোমাদের, জেলানি স্যার পেজে পোস্ট করে দিব, অবশ্যই দেখবা। পরের প্রশ্নটি, শিক্ষামন্ত্রী, এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে দেখো শিক্ষা বিষয়ক মন্ত্রী। শিক্ষা বিষয়ক মন্ত্রী। খেয়াল করো, এই যে শিক্ষা হচ্ছে পূর্বপদ, মন্ত্রী হচ্ছে পরপদ, আর বিষয়ক এটা দেখো এই শিক্ষামন্ত্রী অর্থাৎ মধ্যপদ লোপ পেয়েছে। মধ্যপদ যদি লোপ পায় তখন তার নাম হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্নটি, শতাব্দী, এটা আসতে পারে, শতাব্দী চৌরাস্তা এগুলো পরীক্ষায় আসতে পারে। জানাও কি হবে? দেখো আমি জিলানি স্যার পেজ থেকে কমেন্ট করে দিয়েছি, এই পেজে পিডিএফ পাবে, ওই ক্লাস শেষে ওই পেজে অবশ্যই দেখবা, পেয়ে যাবে। তাহলে শতাব্দী, এরপরে দেখো আসতে পারে চতুর্দশপদী। চতুর্দশপদী এটা কোন সমাস? চতুর্দশ পদের সমাহার। এগুলো সব হচ্ছে তোমার দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস, যাকে বলা হয় দেখো এই যে সনেট বলা হয়, সনেট। পরের প্রশ্নটি, কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কি? গত বছর এই প্রশ্নটি এসেছে, যা কাঁচা তাই মিঠা বা কাঁচা অথচ মিঠা, এটা হচ্ছে তোমার কর্মধারয় সমাস হবে। কি হবে? কর্মধারয় সমাস। 18-19 খ হবে। পরের প্রশ্নটি, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? একটু মিলিয়ে নাও। এই যে বিশেষ সঠিক উত্তর দেখো এখানে কি আছে? হাট বাজার, সমার্থক দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্নটি, কানাকানি, যদিও আজকে এটা আলোচনা করিনি, কানাকানি হতে পারে, লাঠালাঠি হতে পারে, মারামারি হতে পারে, ঘুষাঘুষি, গুতাগুতি, চুলাচুলি, এগুলো সব তোমার কি হবে দেখো? পারস্পরিক যদি যদি ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায়, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র। তোমাকে কি একজন আঘাত করেছে, তুমিও তাকে কি করবে? আঘাত করবা। তোমার একটা মেয়ের একটা চুল টেনে ধরেছে, সে কি করবে? প্রতিদান কবিতা অনুসারে তার মাথায় হাত বুলিয়ে দিবে নাকি সেও টেনে ধরবে? তাহলে দেখো এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এটি হবে কি বলতে? যে ব্যতিহার বহুব্রীহি সমাস। কি হবে? ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন লাঠালাঠি সাধারণত ছেলেরা করে থাকে, এটা ঘুষাঘুষি, কানাকানি, চুলাচুলি, এগুলো দেখো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থে, সেক্ষেত্রে এটা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। নেক্সট দিন তো বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করবো, এখন জাস্ট মনে রাখো যে এটা সব থেকে বেশি এসে থাকে বহুব্রীহি সমাস থেকে। পরের প্রশ্নটি, কোলে ও পিঠে কি বলেছিলাম? যেখানে বিভক্তি লোপ পাবে না, যেখানে বিভক্তি লোপ পাবে না সেটি হচ্ছে তোমার কি সমাস বলো?
হ্যালো। আচ্ছা এবার দেখো যে হাতে কলমে আছে, হাতে কলমে হাতে কলমে এটা দেখো বিভক্তি তোমার লোপ পায়নি, সেক্ষেত্রে কি হবে? বিভক্তি লোপ পায়নি, সেক্ষেত্রে কি হবে? এই যে অলুক দ্বন্দ্ব সমাস হবে, অলুক দ্বন্দ্ব। পরের প্রশ্নটি দেখো, যিনি রাজা তিনি বাহাদুর, অর্থাৎ এখানে যে জজ সাহেব ছিল, যিনি জজ তিনি সাহেব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটি দেখো কর্মধারায় সমাস হবে, কি হবে? কর্মধারায় সমাস। পরের প্রশ্নটি, সপ্তাহ, এটি হচ্ছে সমস্ত পদের ব্যাস বাক্য, কি হবে? সপ্ত, এই সপ্ত মানে হচ্ছে 7, আর অহ মানে হচ্ছে দিন। সপ্ত অহের কি হবে বলতো? সমাহার। সপ্ত অহের সমাস, সেক্ষেত্রে কি হবে? এটি দ্বিগু সমাস হবে, কি হবে? দ্বিগু সমাস। সপ্তাহের সমাস, সেক্ষেত্রে এটা কি হবে? দ্বিগু সমাস। পরের প্রশ্নটি দেখো, পথের রাজা, যেটা ছিল হচ্ছে রাজপথ, এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে, এই যে পথের রাজা, সেক্ষেত্রে এটি হচ্ছে তোমার কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী নাই, শুধু তৎপুরুষ আছে, সেটা উত্তর করবা। তাহলে সঠিক উত্তর কি হবে? পথের রাজা, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ হবে। আমি, তুমিও, সে, কয়টা পদ দেখো তো? এখানে 3টা পদ, আর এটি হচ্ছে আমরা, অর্থাৎ একটি থাকবে সমস্ত পদ, তার ব্যাস বাক্য দেখো হচ্ছে আমি, তুমিও, সে, অর্থাৎ এটি হবে এই যে তোমার বহুপদী দ্বন্দ্ব হবে, বা একশেষ দ্বন্দ্বের মধ্যে এটা যাবে। এই যে এটা দেখো একশেষ দ্বন্দ্ব, দম্পতি আছে, আর একটা দেখো এই যে আমরা আছে, আপনি আছে, এগুলো। দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়? যে পদের প্রাধান্যের ভিত্তিতে যে সমাসগুলো আছে, যেমন উভয় পদের অর্থের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, পূর্বপদ সেটা অব্যয়ভাব হবে, কর্মধারায় সমাসে দ্বিগু, কর্মধারায় হচ্ছে তৎপুরুষ, এটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পায়, এগুলো মনে রাখবা। তাহলে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে, সঠিক উত্তর হচ্ছে গ, উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। তারপর দুধে ভাতে, এখানে দেখো বিভক্তি লোপ পায়নি, আর যেখানে বিভক্তি লোপ পাবে না সেটা হবে অলোক দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ কিন্তু না। তাহলে দুধে ভাতে, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য মাঝে শুধু কি হবে? ও হবে, দুধে ও ভাতে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন আছে, শস্য ব্যস্ত, সিংহাসন, ত্রিফলা। ত্রিফলা যদি বলতো তাহলে 3 ফলার সমাহার, এটি দ্বিগু সমাস হতো। ভাই বোন, মা বাবা, এগুলো সব হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস হবে, দ্বন্দ্ব সমাস। এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু এই বাংলা বিচিত্রা বই সাজিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো সংগ্রহ করনি, নিকটস্থ লাইব্রেরি বা যে পেজ থেকে ক্লাস হচ্ছে এই পেজ থেকে অর্ডার করতে পারো আগামীকাল সকাল 10টার পর থেকে। শিক্ষামন্ত্রী সমস্ত পদ, এটি এর ব্যাস বাক্য হবে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটি হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস, অর্থাৎ মধ্য পদ যদি লোপ পায় তখন সেটি মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে। জলদ, জলদ থাকতে পারে, তারপরে জলধি থাকতে পারে। জলদ দেখো জল দেয় যে, আর জলধি জল ধারণ করে যে, এটা হবে উপপদ তৎপুরুষ সমাস হবে, কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। নীল যে পদ্ম, নীল পদ্ম, তারপরে নীল আকাশ থাকতে পারে, এইগুলো হচ্ছে সব কি হবে? জজ সাহেব থাকতে পারে, চালাক চতুর থাকতে পারে, কাঁচা মিঠা থাকতে পারে, এগুলো সব হচ্ছে কর্মধারায় সমাস হবে, কি হবে? কর্মধারায় সমাস। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? অব্যয়ভাব সমাস আমরা নেক্সট দিন করব, এখন জাস্ট মনে রাখো এই যে অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়ে থাকে, তারপরে সমীপে মানে নিকটে অর্থে অব্যয়ভাব সমাস হতে পারে, পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাস হতে পারে, তারপরে অতিক্রম অর্থে অব্যয়ভাব সমাস হতে পারে, অতিক্রম। এক্ষেত্রে কি হবে বলতো? এই যে উপকূল, কুলের সমীপে, কি হবে? কুলের সমীপে। তারপরে থাকতে পারে যে উপজেলা, উপকূল, এগুলো সব কি হবে? অব্যয়ভাব সমাস। এবং অব্যয়ভাব সমাসের পূর্বপদ, পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, এটা মনে রাখবা। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কোন সমাস? মুক্তির জন্য যুদ্ধ, সেক্ষেত্রে যে দ্বারা কে এর জন্য নিমিত্ত, এটা হবে চতুর্থী তৎপুরুষ হবে, কি হবে? চতুর্থী তৎপুরুষ। আমি উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, দেখো জলে স্থলে, এখানে বিভক্তি লোপ পায়নি, তাহলে এটা কি হবে? ওই যে অলুক দ্বন্দ্ব সমাস, জলে ও স্থলে, পথে ঘাটে, মায়ে ও ঝিয়ে। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, ব্যাপিয়া থাকলে সেটা এই যে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। পরের প্রশ্নটি, ভোটাধিকার, এটা আসতে পারে ভোটের অধিকার, তাহলে
তাহলে পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। এটা কি হবে? ভোটের অধিকার হবে, ভোটের অধিকার। কর পল্লব, আগেই বলেছি কর মানে হচ্ছে হাত, এই যে হাত, আর পল্লব মানে লতা পাতা। হাত আর লতা পাতা কখনো এক জিনিস না, তাহলে অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। অর্থাৎ এর ব্যাস বাক্য হবে কর পল্লবের ন্যায় উপমিত কর্মধারায় সমাস। কি হবে? উপমিত কর্মধারায় সমাস। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমি আবার বলছি, দেখো এই যে আমাদের মানবিক সেট অর্থাৎ বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জয়কলি জিকে, রিটেনের জন্য আমাদের বইগুলো রয়েছে, মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক অবশ্যই সংগ্রহ করে নাও যারা সংগ্রহ করনি। আর ফ্রি ক্লাস তো আমরা নিচ্ছি। আর যে কোনো সমস্যার জন্য সর্বদাই তোমাদের পাশে আছি। প্রতিনিয়ত আমাদের 2 থেকে 3টা করে ক্লাস হচ্ছে আমাদের এই পেজে। প্রতিটা ক্লাস তোমরা করবা এবং বইগুলো সংগ্রহ করলে কিন্তু ক্লাস তোমরা ফ্রিতে করতে পারবা। এখনো 85 জন আছো, তোমরা একটু জানাও যে বেসিক থেকে আলোচনা করলাম, এমসিকিউ আলোচনা করলাম, অনেকের সমাস নিয়ে একাডেমিকে করনি, মানে সমাসের অবলিকে তোমাদের ছিল উপসর্গ, একটা প্রশ্ন পড়লে হয়ে গিয়েছে, কিন্তু অ্যাডমিশনে কিন্তু তোমাদের সমাজ থেকে প্রশ্ন আসবে। কেমন লেগেছিল একটু জানাও, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করব। আর প্রতিনিয়ত আমাদের যে শ্রদ্ধাভাজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, তোমরা ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ সেরা কিছু পাবা। আর ঢাবিতে কিন্তু তোমার সাম্প্রতিক অংশ থেকে 8 থেকে 10টা প্রশ্ন এসে থাকে। আমাদের সাম্প্রতিক বইটাও কিন্তু বাজারে বের হয়েছে, খুব সম্ভবত 50 টাকা, তাই না স্যার? সাম্প্রতিক জিকে বইটা, হ্যাঁ বইটা সংগ্রহ করে নিবে। আর গ ইউনিট এমডি সালাম, তোমার রেসপন্স আজকে খুবই ভালো ছিল। গ ইউনিটের জন্য আমাদের বইগুলো বাজার বের হয়েছে এবং আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস হচ্ছে, ব্যবস্থাপনা, এই ক্লাসগুলো অবশ্যই দেখবা। আইডি হচ্ছে জিলানি হাসান জয়, মানে পূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আমি শেয়ার করে রেখেছি, দেখে নিতে পারো। আচ্ছা আমি একটা কমেন্ট করছি। এক সেকেন্ড, আমার আইডি থেকে কমেন্ট করছি। এবং তোমরা অবশ্যই বইগুলো কিন্তু সংগ্রহ করে নিবা। এবং মডেল টেস্ট শেষ মুহূর্তে নিজেকে যাচাই করার জন্য হিউজ পরিমাণ পরীক্ষা দিতে হবে, বাসায় বসেই পরীক্ষা দিতে পারবা। এই মডেল টেস্ট বইটা কিন্তু সংগ্রহ করে নিবা তোমরা। দেখো আমার আইডি থেকে জিলানি হাসান জয় থেকে একটা কমেন্ট করে দিয়েছি। তোমরা যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়ে থাকে বা শেষ মুহূর্তে কোন বইগুলো তোমার জন্য উপকৃত, অনেকেই তো মেসেজ করো আর কি, সেরা গাইডলাইন দেওয়া হবে এবং তোমরা যাতে উপকৃত হও। যে বইগুলো পড়লে, দেখো তোমাদের পাশে কিন্তু এই যে বইগুলো কিনলেই তোমরা ক্লাসগুলো ফ্রি পাচ্ছ, প্রিমিয়াম যে ক্লাসগুলো, অনেক পেইড ব্যাচও কিন্তু এইভাবে গোছানো ক্লাস তোমরা পাও না, এটা তোমাদেরকে স্বীকার করতেই হবে। জয়গুলি তোমাদের পাশে আছে, তোমরাও সাথে থাকো, ইনশাল্লাহ সেরা কিছু পাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।